হ্যাঁ, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন তো। সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? সবাই একটু কমেন্টে জানান যে সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। ওকে, সবাই একটু কমেন্ট করেন। সবাই কি ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানান সবাই। ওকে ওকে, সবাই যেটা করবেন সবার প্রথমে একটু বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, আজকে গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। ঠিক আছে? ওকে। স্যার কেমন আছেন? কি হইলো, পরীক্ষা পিছাই দিল না? আচ্ছা, পরীক্ষা পিছাক আর না পিছাক সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের বিষয় হচ্ছে প্রিপারেশন নিতে হবে, পরীক্ষা দিতে হবে, পড়াশোনা করতে হবে। ওকে, সেটা আমাদের বিষয়। পরীক্ষা পিছানো বা না পিছানো এটা অ্যাকচুয়ালি আমাদের হাতে নাই। ঠিক আছে? পরীক্ষা আমাদের হাতে নাই। তো পরীক্ষার টাইম যে পিছাবে এগুলো ভাবারই দরকার নাই। 30 তারিখে যে আপনাদের পরীক্ষা হবে এটা অনেক আগে থেকে ঘোষণা করা। ঠিক আছে? যেসব অঞ্চলে সমস্যা তাদের জন্য পরীক্ষা পিছাই দিয়েছে, আর বাকিদের তো এতদিন বসে থাকা, পরীক্ষা পিছাবে বলে বসে থাকা উচিত হয়নি। যদি পিছাইতে পারে, সমস্যা নাই। কিন্তু বাংলা কথা, পরীক্ষা পিছাবে কিনা যতদিন না সিদ্ধান্ত হবে ততদিন তো ধরে নেওয়ার কোনো ওয়ে নাই যে আমার পরীক্ষা পিছাবে। ঠিক আছে? তো সবাই যেটা একটু করবেন, বন্ধুদেরকে একটু মেনশন করে দেন এবং শেয়ার করে দেন লাইভটা। সবার প্রথমে আমি বলি সবাইকে একটু লাইভটা মেনশন করে দেন। ঠিক আছে? একটু মেনশন এবং একটু শেয়ার করে দেন। হ্যাঁ, জাস্ট প্রথমেই বলবো আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে। দ্বিতীয় পত্রের যে আমাদের যে আর্থিক বিবরণী, দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে ক্লাস করব। তো এই দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী আমাদের জন্য অনেকের জন্য সমস্যা। তো আজকে আমি বেশ কিছু জিনিস নিয়ে কথা বলার ট্রাই করব। এই জিনিসগুলো যদি আমরা একটু সুন্দর করে দেখে যাই তাহলে যেটা হবে, আমাদের অনেকটা প্রবলেম কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। ঠিক আছে? আমাদের অনেকটা প্রবলেম আমাদের জন্য কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে আশা করি। ঠিক আছে? তো আমরা সুন্দর করে ক্লাসটা করার চেষ্টা করব এবং সবাই একটু বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দিই। ওকে, আচ্ছা। তো সবাইকে আমরা একটু লাইভটা একটু শেয়ার এবং মেনশন করে দিই। আজকে সুন্দর মতো আমরা বেশ কিছু বোর্ড আমরা সলভ করব এবং শুধু বোর্ডই সলভ করব বিষয়টা এমন না। বোর্ড সলভ করতে করতে আমরা অনেকগুলো নিয়মকানুন শিখব। ওকে, আজকে আমরা অনেকগুলো নিয়মকানুন শিখব। এগুলো যদি শিখেও যাই, অন্তত আমি বলবো যে আমি আপনাদেরকে কিছু সিকিউ প্রশ্ন দিয়েছিলাম, খুব বেশি না, 5টা 10টা সিকিউ দিয়েছিলাম। যারা করেছেন বা যারা করেননি এগুলো করবেন। আর আজকে আমি বেশ কিছু নিয়মকানুন আপনাদেরকে বোঝাই দিব। এগুলো যদি করে যান, যারা কোনো দিন দেখা যাচ্ছে ভয় পান, তারাও 10 থেকে 12 মার্কস এখান থেকে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তারাও 10 থেকে 12 মার্কস এখান থেকে সুন্দর মতো নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তো সেই কারণে বলবো ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করতে হবে এবং সবাই একটু বন্ধুদেরকে দ্রুত মেনশন করে দিবেন। ওকে, ঠিক আছে? আজকে সবাই একটু দ্রুত মেনশন করে দেবেন লাইভটা। আর হচ্ছে যাদের প্রবলেম আছে অ্যাকচুয়ালি তারা হচ্ছে সুন্দর করে ক্লাসটা দেখেন, আশা করি সমস্যাগুলো আপনাদের সমাধান হয়ে যাবে। ওকে, তাহলে আমি 1 মিনিট সময় দিলাম। যারা শেয়ার করেছেন লাইভটা একটু শেয়ার ডান লিখে দিবেন। ওকে, আমি 1 মিনিট সময় দিলাম। যারা লাইভটা শেয়ার করেছেন তারা একটু ডান লিখে দেন, আর বন্ধুদেরকে যারা মেনশন করছেন তাদেরকে তো আমি দেখতেই পাচ্ছি। ওকে, আমি 1 মিনিট সময় দিচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু মেনশন এবং শেয়ার করে দেন লাইভটা ভাইয়া। ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার এবং মেনশন করে দেন। 20 পাবো না, যারা এতদিন পড়াশোনা করেছেন তারা তো 20 পাবেনি, আর যারা পড়াশোনা করেনি, আর্থিক বিবরণী করেনি, তাদের কাছে তো 10-15ই অনেক, তাই না? আমি দেখতে পাচ্ছি ডান করেছে কে, আহমেদ ফয়সাল বলছে ডান, HR রাকিব ডান, মোহাম্মদ সোহাগ বলছে ডান করে দিয়েছি। ওকে, মোহাম্মদ আবু রাইহান ডান, তারপরে শাহজাদি বলছে ডান স্যার, মালিকানা সত্ত্ব বিবরণীতে প্রবলেম, জুবাইর সিয়াম ডান। ওকে, ভেরি গুড ভাইয়া। সবাই একটু লাইভটা শেয়ার এবং মেনশন করে দেন। আজকে আমরা ক্লাসটা করবো আমরা সুন্দর মতো। ঠিক আছে? তো দেখি আমাদের ক্লাসে কি বলছে অ্যাকচুয়ালি, দেখি সুন্দর মতো ক্লাসটা শেখার ট্রাই করি। তো আমি বেশ কিছু জিনিস নিয়ে আজকে কথা বলবো, ক্লাসগুলো যেগুলো খুব বেশি আসে আপনাদের সেগুলো একটু আমরা দেখার ট্রাই করব। ওকে, দেখেন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা ঢাকা বোর্ডে আসছিল। কোন বোর্ডে ভাইয়া? ঢাকা বোর্ডে। ঠিক আছে? এই ম্যাথটা হচ্ছে ঢাকা বোর্ডে আসছিল। অনেকগুলো নিয়মকানুন আছে এখানে। ঢাকা বোর্ড 2023। ওকে, ঢাকা বোর্ড 2023-এ আসছে এই ম্যাথটা। তো এই ম্যাথটা আমরা একটু সুন্দর করে একটু সলভ করার ট্রাই করবো আজকে। ঠিক আছে? তার আগে আমরা এখানে একটু অঙ্কটা দেখি যে এখানে কি বলছে। দেখেন এখানে যে অঙ্কটা দেয়া আছে, অঙ্কটাতে সুন্দর করে বেশ কিছু হিসাব নিকাশ দেয়া আছে। প্রারম্ভিক মজুদ, আসবাবপত্র, সুনাম, শেয়ার মূলধন, সংরক্ষিত আয় দেয়া আছে 1 তারিখে, ক্রয়, বেতন, প্রাপ্য হিসাব, সাধারণ সঞ্চিতি, ঋণপত্র, আয়কর সঞ্চিতি, মণিহারি, বিজ্ঞাপন, বিক্রয়, প্রদেয় হিসাব, হাতে নগদ, আয়কর। আর এখানে আমাদেরকে কিছু সমন্বয় দিয়েছে। সমন্বয়গুলোতে আমাদেরকে কি বলেছে দেখেন, সমন্বয়গুলোতে আমাদেরকে বলছে সমাপনী মজুত পণ্য 50,000 টাকা, বকেয়া বেতন 5,000 টাকা, আয়কর সঞ্চিতি ধার্য করো 12,000 টাকা, সাধারণ সঞ্চিতি 40,000 টাকায়
উন্নীত করো। ওকে, শেয়ার মূলধনের উপরে 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে। সব মিলে বলা যায় এটা একটি কমপ্লিট ম্যাথ বলা যায়, ঠিক আছে, এটি একটি কমপ্লিট ম্যাথ বলা যায় আমাদের। ওকে, তো এই ম্যাথটা আমাদেরকে সুন্দর করে শিখতে হবে এবং এই ম্যাথ করতে যে আমি অনেকগুলো বিষয় আপনাদের সাথে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, মনোযোগ দিয়ে আমার কথা শোনেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। মনোযোগ দিয়ে আমার কথা শোনেন, ঠিক আছে। যে কথাগুলো এখন বলবো এগুলো একটু মনোযোগ দিয়ে খুব শোনার ট্রাই করবেন সবাই। দেখেন দেখেন, এটা ধরেন রেওয়া মিল আমাদের। হ্যাঁ, এটা আমাদের রেওয়া মিল, এটা আমাদের রেওয়া মিল। রেওয়া মিলে দেওয়া আছে অঙ্ক, রেওয়া মিল হচ্ছে 2022 সালের, কত সালের, 2022-এর 31শে ডিসেম্বর, ঠিক আছে, 31শে ডিসেম্বরে আমাদের একটা রেওয়া মিল দেওয়া আছে। ওকে, তো এই রেওয়া মিলে দেখেন দেওয়া আছে ঋণ। ওকে, ধরেন 10% ঋণ, 10% ঋণ 1 লাখ টাকা, ঠিক আছে। আবার এই রেওয়া মিলে দেওয়া আছে ঋণের সুদ। ওকে, কি দেওয়া আছে, ঋণের সুদ। ঋণের সুদ দেওয়া আছে কত টাকা, 6000 টাকা। ওকে, খুব ভালো মতো বোঝেন, এতটুকু কোথায় দেওয়া আছে আমাদের, এতটুকু আমাদের রেওয়া মিলে দেওয়া আছে। ক্লিয়ার ভাইয়া, এতটুকু আমাদের রেওয়া মিলে দেওয়া আছে। তো এইরকমই তো আমরা ম্যাথটা দেখে থাকি, তাই না, এরকম আমরা ম্যাথ দেখে থাকি। তো এই জায়গাতে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কি হয় দেখেন, এই যে রেওয়া মিলটা আমাদের, এই রেওয়া মিলের এই যে 10%, এই 10% কি, এই 10% হচ্ছে সুদের হার। কি 10%? সুদের হার। তা আমরা জানি ঋণের সুদ নিয়ে আমাদেরকে একটা কাজ করতে হবে। আবার এখানে দেখেন ঋণের সুদ দেওয়া আছে, এখানেও কি দেওয়া আছে, ঋণের সুদ দেওয়া আছে। ওকে, এখন দেখেন এখানেও আমাদের ঋণের সুদ দেওয়া আছে। তো আমরা জানি যে সকল প্রকার সুদগুলো কি হয় ভাইয়া, সকল প্রকার সুদগুলোই হয় অপরিচালন। কি হয়, অপরিচালন, তাই না। আর ঋণের সুদ যেহেতু ব্যয় হিসাব, তাহলে এটা আমাদের বিশদায় বিবরণী। কোথায় ভাইয়া, বিশদায় বিবরণীতে কাজ হবে। ওকে, তো এই জিনিসটা একটু বোঝার ট্রাই করেন, এই জায়গাতে সবাই আমরা ভুল করে আসি। তো বিশদায় বিবরণীতে কাজ হবে। ঋণের সুদ কি হিসাব ভাইয়া, ব্যয় হিসাব। তো বিশদায় বিবরণীতে আমাদেরকে লিখতে হবে অপরিচালন ব্যয়। ওকে, এই যে অপরিচালন ব্যয় লিখলাম, লিখার পরে আমাদেরকে সুন্দর করে এই ঋণের সুদটা আগে লিখে ফেলতে হবে। লিখে ফেলি তো, ঋণের সুদ আমরা লিখলাম কত টাকা ভাইয়া, 6000। ওকে, এখন দেখেন অ্যাকচুয়ালি ঋণের সুদ আমার কত, অ্যাকচুয়ালি ঋণের সুদ আমাদের 1 লাখ টাকার 10% করলে কত হয় ভাইয়া, 10,000 টাকা। ঋণের সুদ এই বছরে আমাদের হবে কত টাকা, ঋণের সুদ আমার এই বছরে হবে 10,000 টাকা। কিন্তু রেওয়া মিলে ঋণের সুদ দিয়েছি কত টাকা, আমি রেওয়া মিলে আমরা ঋণের সুদ দিয়েছি 6000 টাকা। তাহলে ভাইয়া আমাকে সুদ দিতে হবে কত টাকা, সুদ দিতে হবে আমাদের 10,000 টাকা। দিয়েছি কত টাকা, দিয়েছি আমি 10,000 টাকা, সরি, আমাকে সুদ দিতে হবে 10,000 টাকা। আমি দিয়েছি কত টাকা, আমি দিয়েছি 6000 টাকা। তাহলে ভাইয়া দেইনি কত টাকা, দেইনি হচ্ছে 4000 টাকা। যেটা দেইনি সেটাই হচ্ছে কি ভাইয়া, যেটা দেইনি সেটাই হচ্ছে বকেয়া সুদ। যেটা আমি দেইনি সেটাই হচ্ছে বকেয়া সুদ। তাহলে এই ঋণের সুদের সাথে আপনারা সবাই জানেন বকেয়াটাকে কি করতে হয়, বকেয়াটাকে যোগ করতে হয় 4000, যোগ করে যে টোটাল 10,000 টাকা, এই 10,000 টাকাকে আপনি কোথায় দেখাবেন, এই 10,000 টাকাকে আপনি বিশদায় বিবরণীতে দেখাবেন। এতটুকু কি সবাই ক্লিয়ার হতে পেরেছি ভাইয়া, এতটুকু কি সবাই ক্লিয়ার হতে পেরেছি, সবাই বলেন তো এতটুকু ক্লিয়ার হতে পেরেছি কিনা সবাই। এই জিনিসটা কি আমরা সবাই বুঝি, বলেন তো এই জিনিসটা আমরা সকলে বুঝি কিনা ভাইয়া, এই জিনিসটা কি আমরা সকলে বুঝতে পেরেছি কিনা বলেন, যে বকেয়া ঋণের সুদের এই কাজটা বুঝেছি কিনা। তাহলে দেখেন এটা আমাদের কাজ আরেকটা জায়গায় হবে। কোথায় আরেকটা জায়গায় হবে ভাইয়া, আমরা দেখি তো। এটা একটা কাজ গেল, আরেকটা দেখেন বকেয়া ঋণের সুদ। বকেয়া ঋণের সুদ মানে কি ভাইয়া, বকেয়া ব্যয়। বকেয়া ব্যয় কি হিসাব, বকেয়া ব্যয় চলতি দায় হিসাব। তাহলে আপনারা এই যে আর্থিক অবস্থার বিবরণী, কি ভাইয়া, আর্থিক অবস্থার বিবরণী, এই আর্থিক অবস্থার বিবরণীতে যে দায় পাশে চলতি দায় লিখবেন। এই চলতি দায়ের মধ্যে আপনি বকেয়া অংশটুকুকে আপনাকে দেখাতে হবে। তাহলে এখানে আমরা লিখব বকেয়া ঋণের সুদ কত টাকা, 4000 টাকা। এই হবে দুটি কাজ। সবাই কি আমরা বুঝতে পেরেছি এই বিষয়টা, বলেন তো ভাইয়া, এই জিনিসটা কি আমরা সকলে বুঝতে পেরেছি, ইয়েস অর নো। এই কনসেপ্টটা কি আমরা সকলে বুঝছি যে 10% ঋণও দেওয়া আছে রেওয়া মিলে,
আবার ঋণের সুদও দেয়া রয়েছে রেওয়া মিলে। তাহলে আমি আগে 10% করব, করে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে 10,000 টাকা। এই 10,000 টাকার মধ্যে যে ঋণের সুদটা দেয়া আছে এটা আমি প্রদান করেছি। কত টাকা প্রদান করেছি? 6,000। তাহলে 10-এর মধ্যে যদি 6,000 প্রদান করি তাহলে করিনি কত? 4,000 প্রদান করিনি। এই 4,000ই হচ্ছে আমার কি? বকেয়া। তাহলে আমরা ঋণের সুদটাকে আগে লিখে ফেলবো বিশদায় বিবরণীতে, তার সাথে বকেয়াটাকে কি করব? যোগ করব, করে এই কাজটুকু হবে আমার বিশদায় বিবরণীতে। ওকে। আর এই যে বকেয়া সুদটা, বকেয়া ঋণের সুদটা আমাদের কি? চলতি দায়, সেটাকে আমাদেরকে দেখাতে হবে কোথায়? চলতি দায়ের মধ্যে। এতটুকু কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া? ওকে, ভেরি গুড। এটা গেল একটা কথা। ওকে, এবার দেখেন আরেকটা ঘটনা দেখেন। এবার শুধুমাত্র রেওয়া মিল, হ্যাঁ, এবার শুধুমাত্র রেওয়া মিল দিয়েছে। রেওয়া মিলে শুধুমাত্র বলেছে 10% ঋণ 1 লাখ টাকা, এটা বলেছে। রেওয়া মিলে কোনো ঋণের সুদ দেয়া নাই, রেওয়া মিলে কোনো ঋণের সুদ দেয়া নাই। শুধুমাত্র কি বলেছে? শুধুমাত্র বলেছে 10% ঋণ। এইরকম যদি বলা থাকে রেওয়া মিলে কি নাই? কোনো ঋণের সুদ দেয়া নাই, আগের মতো কোনো ঋণের সুদ দেয়া নাই। ওকে, তাহলে আমি কি করব? তাহলে দেখেন সুন্দর মতো আমাদের বিশদায় বিবরণী, বিশদায় বিবরণী। ওকে, দেখেন এই বিশদায় বিবরণীতে এই যে 10% ঋণ, 10% ঋণের সুদ কত ভাইয়া? ঋণের সুদ হচ্ছে 10% হচ্ছে 10,000 টাকা, এটা বসাবো। ওকে, ঋণের সুদ আমরা এখানে বসাই দেব, কারণ হিসাব বিজ্ঞান কি ভিত্তি ফলো করে? বকেয়া ভিত্তি ফলো করে। ক্লিয়ার? তাহলে বকেয়া ভিত্তি অনুসারে আমি ঋণের সুদ প্রদান করি আর না করি, বাংলা কথায় ব্যয় কি হয়েছে? সংগঠিত হয়েছে, সেজন্য তাকে ব্যয় হিসাবে দেখাতে হবে। এটি কি ভাইয়া? বিশদায় বিবরণীতে অপরিচালন ব্যয়। ওকে, অপরিচালন ব্যয়ের মধ্যে দেখাবো। ওকে, 10,000। কোনো ঋণের সুদ দেয়া নাই, সেজন্য ঋণের সুদ 10% করে যেটা হইলো সেটাকে আমি এখানে দেখাই দিব। দেখানোর পরে এবার আমরা আর্থিক অবস্থার বিবরণীতে যাই। হ্যাঁ, আর্থিক অবস্থার বিবরণীতে যাই। এই আর্থিক অবস্থার বিবরণীতে যেই আমাদেরকে কি করতে হবে? চলতি দায়। চলতি দায়ের মধ্যে আমাকে লিখতে হবে বকেয়া ঋণের সুদ। ওকে, বকেয়া ঋণের সুদ। ভাইয়া এখানে কি ঋণের সুদের কোনো টাকা দেওয়া ছিল? কোনো ঋণের সুদের টাকা দেওয়া ছিল না। দ্যাট মিনস এই পুরা টাকাটাই কি রয়েছে? এই পুরা টাকাটাই বকেয়া রয়েছে, সেজন্য 10,000 টাকা এখানে বসিয়ে দিতে হবে। সবাই কি বুঝতে পেরেছি এটা ভাইয়া? এটা কি সবাই বুঝতে পেরেছি? বলেন, এই কাজটা কি সকলে বুঝতে পেরেছি? এই রিলেটেড একটা জিনিস আপনি ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার হোক পাবেনই, 100% পাবেন। বুঝতে পেরেছেন এটা ভাইয়া সবাই? এটা কি সবাই বুঝতে পেরেছেন? ইয়েস অর নো বলেন তো দেখি। ওকে, তাহলে এটা গেল। এইরকম ঋণের সুদের মতো সেম কাজ হইতে পারে আমাদের 10% বিনিয়োগ বলতে পারে। ওকে, বিনিয়োগ বলতে পারে। 10% বিনিয়োগ ধরেন 90,000 টাকা। ওকে, দেন এখানে আবার বিনিয়োগের সুদ দিয়ে দিয়েছে। প্রশ্নে বিনিয়োগের সুদও দেওয়া আছে ধরেন 2,000 টাকা। তো সেই ক্ষেত্রে কি হবে? আমরা জানি বিনিয়োগের সুদ হচ্ছে একটি অপরিচালন আয়। কি আয় ভাইয়া? অপরিচালন আয়। তাহলে আমাদের অপরিচালন আয়ের মধ্যে লিখতে হবে বিনিয়োগের সুদ, যেটা আগে দেয়া আছে সেটা। বিনিয়োগের সুদ কত ভাইয়া দেয়া আছে? 2,000। এখন আমরা দেখব 10% বিনিয়োগের সুদ করলে হয় কত টাকা? হয় 9,000 টাকা সুদ। এই 9,000-এর মধ্যে 2,000 বিনিয়োগের সুদ যেহেতু আয় হিসাব, তাহলে 2,000 টাকা সুদ আপনি পেয়ে গেছেন। তাহলে পাননি কত টাকার সুদ? আপনি পাননি হচ্ছে তাহলে 7,000 টাকা সুদ। তাহলে লিখবেন প্লাস বকেয়া কত টাকা ভাইয়া? 7,000 দিয়ে টোটাল যে 9,000, এই 9,000-কে আপনি বিশদায় বিবরণীতে দেখাবেন। এবার আর্থিক অবস্থার বিবরণীতে আসেন। এবার আর্থিক অবস্থার বিবরণীতে আসেন। এবার বলেন বিনিয়োগের বকেয়া সুদ। বিনিয়োগের বকেয়া সুদ কি হিসাব? বিনিয়োগের বকেয়া সুদ হচ্ছে কি হিসাব আমাদের? বিনিয়োগের বকেয়া সুদ হচ্ছে চলতি সম্পদ হিসাব, তাই না ভাইয়া? আয় যদি বকেয়া থাকে চলতি সম্পদ হয়, তাহলে চলতি সম্পদের মধ্যে আপনি কি লিখবেন? চলতি সম্পদের মধ্যে আপনি লিখবেন বিনিয়োগের বকেয়া সুদ। লিখে কত টাকা বকেয়া ছিল? কত টাকা ভাইয়া? 7,000 টাকা বকেয়া ছিল। এই 7,000 টাকা এখানে বসিয়ে দিবেন। সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? এই যে দুইটা জিনিস শিখাইলাম, এই দুইটা জিনিস ভাইয়া পরীক্ষাতে আপনি পাবেনই। ফার্স্ট পার্ট হোক সেকেন্ড পার্ট হোক বা উভয় পার্টেই হোক, আপনি 100% পাবেন। ঠিক আছে?
বোঝা গেছে? আর এখানে যদি ঘটনা এমন হইতো যে এখানে কোনো বিনিয়োগের সুদ দেয়া নাই, তাহলে কত? 10% করে 9000। এই 9000ই অপরিচালনে আসতো ডিরেক্ট, আবার এই 9000ই বিনিয়োগের বকেয়া সুদ নামে এখানে চলে আসতো, তাই না ভাইয়া? আগেরটার মতো। সবাই কি বুঝছি? ওকে, আশা করি এটা আমরা সকলে বুঝি। এবার আসেন আমাদের যে ম্যাথ, সে ম্যাথে আমরা ফিরে যাই। এখন দেখেন সুন্দর একটা অঙ্ক দেয়া আছে, এই ম্যাথটা আমাদের সুন্দর একটা অঙ্ক দেয়া আছে। হ্যাঁ, সুন্দর একটি ম্যাথ দেয়া আছে, দিয়ে আমাদের কি বলছে দেখেন। সুন্দর একটি ম্যাথ দিয়ে আমাদেরকে প্রথমে বলছে মোট লাভ নির্ণয় করো। আমরা আস্তে আস্তে যাই, ঠিক আছে? তাহলে মোট লাভ নির্ণয়ের সূত্র কি? আপনারা একটু ঘরটর টেনে করবেন, নিশ্চয় জানেন যে কি ঘর একে করতে হয়। আমার জায়গা ছোট তো ঘর টানার আসলে ওয়ে নাই, তারপর একটু চেষ্টা করি ঘর টানতে পারি কিনা, ঠিক আছে? তারপরে একটু চেষ্টা করি, আমি আবার সোজা দাগও দিতে পারি না, চেষ্টা করি যে ঘর টানতে পারি কিনা, ঠিক আছে? এভাবে সুন্দর করে ঘর টানবে। এই ডিজিটাল বোর্ডের সবচেয়ে সীমাবদ্ধতা হচ্ছে এই যে সৃজনশীল ম্যাথ করানো, ঠিক আছে? সবচেয়ে বড় অসুবিধা, ঠিক আছে? তাহলে দেখি, তাহলে আমরা দেখি এখানে আমাদের কি করব, বিবরণ টাকা টাকা, ঠিক আছে? এখন আমাদের প্রথমে শুরু কি করতে হয়? বিক্রয় দিয়ে অঙ্ক শুরু করতে হয়, তাই না ভাইয়া? বিক্রয় দিয়ে অঙ্ক শুরু করতে হয়। তো দেখি তো বিক্রয় আছে কিনা প্রশ্নে। এই যে দেখেন বিক্রয় আছে কত? 3 লাখ টাকা। বিক্রয় থেকে আমরা জানি বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, অলিখিত যদি বিক্রয় থাকে সেটাকে যোগ দিব, ফেরত বাট্টা থাকলে বাদ দিব, তাই না? এই জিনিসগুলো কিছু আছে, দেখি তো আমরা সমন্বয় টমন্বয় পড়ে দেখি তো আছে কিনা। আপনারা একটু হেল্প করবেন আমাকে, ঠিক আছে? অনেক বড় অঙ্ক তো, সবকিছু মাথায় থাকবে না, হয়তো ভুলটুলও করতে পারি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত? শুধু বিক্রয় আছে 3 লাখ টাকা, ফেরত বাট্টা কিছু নাই, তাহলে আমরা 3 লাখ টাকা এখানে বসাবো, ঠিক আছে? বসাইলাম। এবার এখান থেকে মাইনাস করব। কি মাইনাস করব? বিক্রিত পণ্যের ব্যয়, তাই না ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয়কে মাইনাস করব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা কি যেন ছিল ভাইয়া? প্রারম্ভিক মজুদ। তাহলে দেখি তো প্রারম্ভিক মজুদ আছে কিনা। 40,000 টাকা আছে না? আছে। প্লাস নিট ক্রয়, তো আমরা শুধু তো এখানে ক্রয় দেখতে পাচ্ছি, ফেরত বাট্টা কিছু আছে দেখি তো। ফেরত বাট্টা কিছু নাই, তার মানে শুধুমাত্র ক্রয় লিখতে হবে আমাদের। কত টাকা? 2 লক্ষ টাকা। এই অঙ্কতে অনেক কিছু শেখার আছে, একটু ধৈর্য ধরতে হবে, ওকে? প্লাস ক্রয় সংক্রান্ত কোনো প্রত্যক্ষ খরচ আছে দেখি তো আমরা। ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ কিছুই তো দেখতে পাচ্ছি না। তাহলে প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় করলাম। এবার আমরা মাইনাস কি করব? মাইনাস আমরা করব সমাপনী মজুদ, তাই না ভাইয়া? মাইনাস করব আমরা কি? সমাপনী মজুদ। তাহলে সমাপনী মজুদ কত বলেছে? 50,000 টাকা। তাহলে এই যে 50,000 টাকা আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকবে কত? 2,40,000 থেকে যদি আপনি 50 বাদ দেন তাহলে কত যায়? 1,90,000, তাই না ভাইয়া? 1,90,000 টাকা। তাহলে এই 1,90,000 কিসের মান বের হলো? বিক্রিত পণ্যের ব্যয়ের মান বের হলো। তাহলে এটি হচ্ছে বিক্রয়ের টাকা। এখান থেকে মাইনাস করব কাকে? বিক্রিত পণ্যের ব্যয়কে। তাহলে থাকবে কত? 1,10,000 টাকা। সবার কি 1,10,000 আসলো? এটা হচ্ছে তাহলে কি আমাদের মোট লাভ না ভাইয়া? এটা তাহলে আমাদের মোট লাভ, রাইট? হয়েছে 1,10,000। ভেরি গুড, 1,10,000 হয়েছে। তাহলে আমাদের এটা আমরা কি নির্ণয় করে ফেললাম? মোট লাভ নির্ণয় করে ফেললাম। ক্লিয়ার ভাইয়া? তাহলে মোট লাভ নির্ণয় হয়ে গেল 2 মার্কের, এর চেয়ে কি বড় দেবে, তাই না? তো এতটুকু করলে আমরা 2 মার্ক পেয়ে গেলাম। তাহলে এই যে মোট লাভ নির্ণয় করা, এটা আমাদেরকে খুব সুন্দর করে শিখতে হবে। আচ্ছা, এবার আসি আমরা পরে যাই। পরে আমাদের বলেছে কি দেখেন, পরে আমাদের বলেছে নিট লাভ নির্ণয় করো। কি বলেছে? নিট লাভ নির্ণয় করো। তাহলে নিট লাভ যেহেতু নির্ণয় করতে বলেছে, আমাদের তো মোট লাভ ছিল অঙ্কে, তাই না? মোট লাভ তো আমাদের অঙ্কে ছিল। আমাদের যে মোট লাভ ছিল সেখান থেকে অঙ্ক করতে পারবো আমরা। তাহলে আমরা লিখি মোট লাভ ছিল কত ভাইয়া? মোট লাভ ছিল আমাদের 1,10,000 টাকা। এই মোট লাভের সাথে আমাকে কি কি যোগ করতে হয় বলেন তো? মোট লাভের সাথে আমাদেরকে কি কি যোগ করতে হয়? মোট লাভের সাথে আমাদেরকে যোগ করতে হয় অপরিচালনায়। অপরিচালনায় সাধারণত 3টা জিনিস হয়ে থাকে, যারা জানি না একটু নোট করে রাখি। হ্যাঁ, অপরিচালনায় সাধারণত 3টা জিনিস হয়ে থাকে, ঠিক আছে? একটু দেখেন, অপরিচালনায়, ঠিক আছে? অপরিচালনায় সাধারণত 3টি জিনিসই হয়ে থাকে, সব প্রশ্নে থাকবে না। নাম্বার 1 হচ্ছে বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, আর হচ্ছে চালানি কারবারের মুনাফা, ঠিক আছে? এই 3টাই সাধারণত আপনার কি হয়ে থাকে? এই 3টাই সাধারণত পরিচালনায়, অপরিচালন কেন বলছি? পরিচালনায়, হ্যাঁ,
পরিচালনায়। ঠিক আছে ভাইয়া, পরিচালনায় সাধারণত এই তিনটা জিনিস হয়ে থাকে। আপনারা জানেন যে মোট লাভের সাথে কি যোগ করতে হয়? মোট লাভের সাথে পরিচালন যোগ করতে হয়। ঠিক আছে ভাইয়া, মোট লাভের সাথে কি করতে হয়? পরিচালন যোগ করতে হয়। তো পরিচালনায় কোনগুলো? পরিচালনায় খুব কম হয়ে থাকে বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি আর চালানি কারবারে মুনাফা। ঠিক আছে ভাইয়া, এই তিনটাই সাধারণত পরিচালনায় হয়ে থাকে। এখন ভাই আমাকে বলেন তো পরিচালনায় এই প্রশ্নে আছে কিনা? এই প্রশ্নে পরিচালনায় আছে কিনা? এই তিনটার মধ্যে কিছু দেখতে পাচ্ছি? মনে হয় নাই, তাই না? মনে হয় নাই। তাহলে এখান থেকে আমরা কি বাদ দিব? এবার এখান থেকে আমরা মাইনাস করব পরিচালন ব্যয়। ওকে, পরিচালন ব্যয়কে আমরা মাইনাস করব। ঠিক আছে, এখন দেখি পরিচালন ব্যয় আমাদের কি কি আছে। পরিচালন ব্যয় হচ্ছে আমাদের কি কি আছে দেখি তো। প্রারম্ভিক মজুদ, এটা 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 বেতন আছে, তাই না? বেতনে আবার একটা সমন্বয় আছে, বকেয়া বেতন 5,000 টাকা। তাহলে বেতন কত? আমরা লিখবো এইভাবে, বেতন 25,000 প্লাস বকেয়া, তাই না ভাইয়া? বকেয়া কত? 5,000। উপভাড়া কি পরিচালন না অপরিচালন? একজন জিজ্ঞাসা করছে উপভাড়া। উপভাড়া কি ভাইয়া পরিচালন? বলেন তো, উপভাড়া অপরিচালন। ওকে, তাহলে ভাই আমাদের কি হয়ে গেল? এখানে আমাদের বেতন দিয়ে ফেললাম, তাই না? বকেয়া থাকলে অবশ্যই যোগ করব। নেক্সটে যাই, আর কি আছে দেখি। বেতনের পরে আমরা দেখতে পাচ্ছি মণিহারি আছে, তাই না? মণিহারির কি কোনো সমন্বয় আছে? দেখেন তো মণিহারির কোনো সমন্বয় দেওয়া আছে কিনা? মণিহারি নাই, তার মানে এখানে মণিহারি বসাই দেন, সুন্দর করে মণিহারি লিখে দেন। জায়গাটা ছোট হয়ে গেছে, অন্য পেজে করতে হইতো। এ একটা প্রবলেম, বুঝছেন? সৃজনশীলের এই একটা প্রবলেম। এই যে হয়ে গেল। এরপরে দেখি কি আছে। বিজ্ঞাপন আছে আমাদের। বিজ্ঞাপনের কি কোনো সমন্বয় আছে? না, বিজ্ঞাপনেরও কোনো সমন্বয় নাই। তাহলে আমরা এখানে বিজ্ঞাপনটা সুন্দর করে বসাই দিই। তাহলে বিজ্ঞাপন কত আমাদের? বিজ্ঞাপন হচ্ছে 5,000। ওকে, বিক্রয় তো হয়ে গেছে কাজ। প্রদেয় হিসাব, হাতে নগদ, আয়কর। তাহলে কি আর কিছু আছে? সমাপনী মজুদ, বকেয়া বেতন, আয়কর সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি। ওকে, সব শেষ। তাহলে দেখি তো আমাদের এখানে কত আসে। এখানে করলে আমাদের কত আসে? 45,000 টাকা আসে, তাই না ভাইয়া? তাহলে এটা পরিচালন ব্যয় হচ্ছে 45। তাহলে 1,10,000 থেকে 45 বাদ দিলে থাকে কত বলেন তো? টাকার ঘর কি শুধু দুইটা হবে না তিনটা? আপনার যদি তিনটা করার ইচ্ছা থাকে তিনটা করবেন, দুইটা করার ইচ্ছা থাকলে দুইটা করবেন, এভাবে করবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখি আমাদের এখানে কত আসে। এখানে আমাদের আসে হচ্ছে তাহলে 65,000, তাই না? এখানে আসে হচ্ছে আমাদের 65,000 টাকা। তাহলে এই 65,000 আমাদের কি হইলো ভাইয়া? এই 65,000 হইলো আমাদের পরিচালন মুনাফা, তাই না? এটা হচ্ছে আমাদের পরিচালন মুনাফা গেল। এবার এই পরিচালন মুনাফা থেকে আমরা কি করব ভাইয়া? দেখেন, মাইনাস করব। কি মাইনাস করব? আচ্ছা, প্লাস করব। কি প্লাস করব? অপরিচালন আয়। অপরিচালন আয় কোনগুলো হয়ে থাকে? ওই যে একজন এর আগে বললো যে উপভাড়া, তারপরে কি যে সুদগুলো আমাদের আয় হয়ে থাকে সেগুলো, প্লাস হচ্ছে আমাদের কি শিক্ষানবিশ সেলামি। এই ধরনের যদি কোনো কিছু থেকে থাকে তাহলে আমরা যোগ করব। আমি দেখতে পাচ্ছি অঙ্কে এগুলো কোনোটাই নাই, তাহলে আমরা মাইনাস করব। কি মাইনাস করব? হচ্ছে অপরিচালন ব্যয়। ঠিক আছে, এখন অপরিচালন ব্যয় কি আছে দেখেন তো। অপরিচালন ব্যয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে ঋণের সুদ আছে, তাই না? ঋণপত্র। ঋণপত্র কত? 1/7/22, 50,000 টাকা। অঙ্কটা কত সালের ভাইয়া? অঙ্কটা 22 সালের ছিল। হ্যাঁ, লিখতে ভুলে গেছি বা জায়গা ছিল না, সে কারণে লেখা হয়নি। তাহলে দেখেন ঋণপত্র আছে 6%, যেটা একটু আগে আমরা শিখে আসলাম। এখন দেখি তো এই অঙ্কে ঋণপত্রের সুদ কি কোথাও দেয়া আছে? ঋণপত্রের সুদ কি কোথাও দেয়া আছে ভাইয়া? একটু দেখেন তো। কোথাও ঋণপত্রের সুদ দেয়া নাই। তার মানে ঋণপত্রের সুদের যে টাকাটা আসবে সেই টাকাটাই আমরা এখানে বসাই দিব, তাই না ভাইয়া? ঋণপত্রের সুদ একটু আগে এই জিনিসটা আমরা শিখে এসেছি। কত টাকা হয় দেখেন তো? 50,000 টাকা। 50,000 টাকার উপরে কত পার্সেন্ট? 6%। তাহলে কত হয়? 5 6 30, 3,000 টাকা। সুদটা আমি নিয়েছি 1/7, মানে বছরের অর্ধেক। তাহলে 6/12 সমান কত? 1,500 টাকা। তাহলে এই ঋণপত্রের সুদ আমাদেরকে কি করতে হবে? 1,500 টাকা এখান থেকে মাইনাস করতে হবে। রাইট ভাইয়া? বলেন, এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে কিনা? এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে কিনা বলেন? এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে কিনা? অপরিচালন আয় হবে, ঋণপত্রের সুদ অপরিচালন আয়। 2 দিন পরে পরীক্ষায় এসব ধরনের কথাবার্তা বললে হবে বলেন তো? তাহলে এখানে হবে 63,500। ক্লিয়ার ভাইয়া? সবাইকে ক্লিয়ার? বলেন। আচ্ছা,
তাহলে 63,500 যদি হয়ে থাকে তাহলে এখন আমাকে বলেন এই যে যে টাকাটা বের হলো এই টাকাকে আমরা কি বলবো বলেন? 63,500 কি বের হলো স্যার বলেন তো? এবার দেখেন এখন যা আছে এই জিনিসটা আপনাদের শেখার। 63,500 যে আসলো এটাকে আমরা কি বলবো বলেন? এই যে 63,500 টাকা আমাদের আসছে এই টাকাটা কিসের টাকা ভাইয়া বলেন তো দেখি, কে বলতে পারে? নিট লাভ। একজন বলছেন নিট লাভ, না নিট লাভ না, এটা নিট লাভ না, এটা 63,500 কি দেখেন প্রশ্নে যদি এই যে সমন্বয়ে যদি আয়কর সঞ্চিতি দেয়া থাকে, সমন্বয়ে যদি আয়কর সঞ্চিতি দেয়া থাকে তাহলে পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে এটাকে নিট লাভ বলা যাবে না, একে বলতে হবে কর পূর্ব নিট লাভ। কি বলতে হবে ভাইয়া? একে বলতে হবে কর পূর্ব নিট লাভ। ক্লিয়ার ভাইয়া? এই টাকাকে তাহলে আমরা কি বলবো ভাইয়া? কর পূর্ব নিট লাভ বলবো এটাকে। ক্লিয়ার ভাইয়া? কখন এটাকে আমি কর পূর্ব নিট লাভ বলবো? প্রশ্নে যখন সমন্বয়ে আয়কর সঞ্চিতি দেয়া থাকবে, প্রশ্নের সমন্বয়ে যখন আয়কর সঞ্চিতি দেয়া থাকবে তখন এই যে অপরিচালন ব্যয় বাদ দিয়ে যে টাকাটা পাবো তার নাম হবে কর পূর্ব নিট লাভ। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ওকে, তাহলে এই কর পূর্ব নিট লাভ থেকে আমরা এখন মাইনাস করব কাকে? মাইনাস করব আমরা এই যে আয়কর সঞ্চিতি, এই যে কোথায় আয়কর যে সঞ্চিতি থাকে, সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি থাকে সেটাকে আমি বাদ দিব। ঠিক আছে, তো এই সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি থাকে তাকে বলা হয় নতুন আয়কর সঞ্চিতি। ওকে, নতুন আয়কর সঞ্চিতি, সেটাকে আমি বাদ দিব। কত টাকা? 12,000 টাকা। এই 12,000 টাকাকে যখন আমি বাদ দিব থাকে কত বলেন তো? থাকবে আমাদের 51,500 টাকা। এই 51,500 টাকার নাম হবে কি? কর পরবর্তী নিট মুনাফা অথবা নিট মুনাফা বা নিট লাভ, একই কথা। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া বলেন? সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া বলেন তো? সবাই কি বুঝতে পেরেছি? ইয়েস অর নো বলেন। সবাই বুঝতে পারলাম কিনা ভাইয়া বলেন? আচ্ছা, সবাই না বুঝতে পারলেও কোনো সমস্যা নাই। এখন আয়কর এবং আয়কর সঞ্চিতির ঝামেলা আমি দূর করব। ক্লিয়ার? আয়কর, পুরাতন আয়কর, নতুন আয়কর যা আছে সেই সমস্যা আমি সমাধান করব। এটা নির্ণয় করতে বলেছে নিট লাভ, তার মানে এটা আমি কি নির্ণয় করলাম? এটা আমি নির্ণয় করলাম বিশদ আয় বিবরণী। কি নির্ণয় করলাম? বিশদ আয় বিবরণী। ক্লিয়ার ভাইয়া? এটা আমি নির্ণয় করলাম কি? বিশদ আয় বিবরণী নির্ণয় করলাম। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পেরেছি? অনেক হার্ড, এটা অনেক হার্ড হইলে এ প্লাস পাইতে হবে না অ্যাকাউন্টিংয়ে। তাহলে দেখেন দেখেন এবার ভালো করে বোঝার ট্রাই করেন। দেখেন সমন্বয়, সমন্বয়ে আয়কর সঞ্চিতি আছে। ঠিক আছে, সমন্বয়ে আয়কর সঞ্চিতি আছে 10,000 টাকা। ভালো করে বুঝেন, এগুলো নোট করেন, এই প্রশ্নগুলো নোট করেন। পরীক্ষাতে 100% কমন পাবেন, পরীক্ষাতে 100% কমন পাবেন। ঠিক আছে, পরীক্ষাতে 100% কমন পাবেন। খুব ভালো মতো আমার কথাগুলো শোনেন। ঠিক আছে, সবাই ভালো করে কথাগুলো শোনেন আমার। ঠিক আছে, সবাই আমার কথাগুলো একটু ভালো করে শোনেন। সমন্বয়ে, তাহলে হার্ড লাগবে না, হার্ড হার্ড করে না চিল্লাইয়ে কথাগুলো শোনেন, এগুলো পরীক্ষায় 100% আসবে। সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি থাকে এর নাম হচ্ছে নতুন আয়কর সঞ্চিতি। ক্লিয়ার ভাইয়া? সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি থাকে তার নাম কি? তার নাম হচ্ছে নতুন আয়কর সঞ্চিতি। ক্লিয়ার? সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি থাকে তার নাম হচ্ছে নতুন আয়কর সঞ্চিতি। এখন কোনো প্রশ্ন করার দরকার নাই, আমি যে কথা বলছি কোনো কমেন্ট করার দরকার নাই, আমার কথা শোনেন, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে ভাইয়া? তাহলে দেখেন সমন্বয়, সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি থাকে এর নাম কি? এর নাম হচ্ছে নতুন আয়কর সঞ্চিতি। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে ভাইয়া দেখেন এই নতুন আয়কর সঞ্চিতি যদি প্রশ্নে থাকে, যদি প্রশ্নে থাকে, ওকে, যদি প্রশ্নে থাকে তাহলে কি করব আমরা? ওই যে কি করব দেখেন, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, ওকে, কি পাবো? মোট লাভ পাবো। সব ক্লিয়ার করে দিচ্ছি, নো টেনশন। ঠিক আছে, এর সাথে যোগ করব কি? পরিচালন আয় মাইনাস করব কি ভাইয়া? পরিচালন
ব্যয় করলে আমরা যেটা পাবো তার নাম কি হবে ভাইয়া? তার নাম হবে পরিচালন মুনাফা। ওকে, এই পরিচালন মুনাফা থেকে আমরা মাইনাস প্লাস করব কি? অপরিচালন আয়কে যোগ করব, মাইনাস করব কি ভাইয়া? অপরিচালন ব্যয়। এই যে করলে এতদিন আপনারা একে কি বলেছেন ভাইয়া বলেন তো? এটা করলে এতদিন একে আপনারা বলেছেন নিট মুনাফা, কিন্তু যখন আপনার প্রশ্নে নতুন আয়কর সঞ্চিতি থাকবে তখন একে নিট মুনাফা বলা যাবে না, একে বলতে হবে কর পূর্ব নিট মুনাফা। কি বলতে হবে? কর পূর্ব নিট মুনাফা বা লাভ। ওকে, এই কর পূর্ব নিট মুনাফা বা লাভ থেকে আমরা বাদ দিব কাকে? মাইনাস করব আমরা নতুন আয়কর সঞ্চিতিকে। ক্লিয়ার ভাইয়া? নতুন আয়কর সঞ্চিতিকে আমরা মাইনাস করব, করলে যে টাকাটা পাবো, করলে আমরা যে টাকাটা পাবো সেই টাকার নাম হবে কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা। ঠিক আছে, তাহলে কর পরবর্তী মুনাফার আরেকটা নাম কি ভাইয়া? নিট লাভ বা নিট মুনাফা। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া এতটুকু? বলেন, এতটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি? বলেন, সবাই কি আমরা এতটুকু বুঝতে পেরেছি ভাইয়া? এতটুকু কি সবাই আমরা বুঝতে পেরেছি? বলেন, এতটুকু আমরা সবাই বুঝতে পারলাম কিনা? ওকে ভাইয়া, তাহলে দেখেন এই যে নতুন আয়কর সঞ্চিতি, নতুন আয়কর সঞ্চিতির একটি মাত্র কাজ হইল, সে কাজটা কোথায় ভাইয়া? সেই কাজটা হচ্ছে কর পূর্ব নিট লাভ থেকে আমরা মাইনাস করব। ওকে, করার পরে আমরা কি করব? এরপরে দেখেন, এরপরে আমরা যেটা করব, হ্যাঁ, নিট লাভ আর নিট মুনাফা সেম, নিট লাভ আর নিট মুনাফা সেম। এরপরে দেখেন এই যে নতুন আয়কর সঞ্চিতি, একে আমরা আবার আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হবে। ঠিক আছে, আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হবে। ঠিক আছে, কার মধ্যে দেখাবো? চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, অর্থাৎ চলতি দায়ের মধ্যে দেখাবো। চলতি দায়ের মধ্যে কি দেখাবো? নতুন আয়কর সঞ্চিতিটাকে দেখাবো। ক্লিয়ার ভাইয়া? এটাকে কোথায় দেখাবো? চলতি দায়ের মধ্যে দেখাবো। চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা বলে। ঠিক আছে, এই সঞ্চিতিটা রাখা কেন হচ্ছে? কারণ ভবিষ্যতে এটা দিয়ে আমরা আয়কর পরিশোধ করব, সেই কারণে। তাহলে নতুন আয়কর সঞ্চিতির কাজ কোথায় কোথায় হবে সবার মাথায় কি ঢুকেছে ভাইয়া? বলেন, নতুন আয়কর সঞ্চিতির কাজ কোথায় কোথায় হবে সবার মাথায় কি ঢুকেছে? ইয়েস অর নো বলেন। আয়কর নিয়ে 100% আপনি প্রশ্ন পাবেন। দ্বিতীয় পত্র মানে আয়কর নিয়ে প্রতিটা বোর্ডে আপনি প্রশ্ন পাবেন। আপনি 90% বোর্ডে দেখবেন আয়কর নিয়ে আপনার প্রশ্ন আছে। সবার মাথায় ঢুকেছে ভাইয়া? বলেন। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? নতুন আয়কর সঞ্চিতির ঝামেলা শেষ। ওকে, নতুন আয়কর সঞ্চিতির ঝামেলা শেষ। এতক্ষণ লিখে লিখে বলে পড়াই দিলাম, একজন এসে বলছে স্যার আবার বলেন। স্যার এতক্ষণ কি লিখলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়কর আয়কর সঞ্চিতি দ্বিতীয় পত্রে থাকবে খালি। ঠিক আছে, এটা দ্বিতীয় পত্রের জন্য। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? বলেন। নতুন আয়কর সঞ্চিতি শেষ। এরপরে আসেন, দেখেন এরপরে আসেন আমরা এখন যেটা শিখব, এখান থেকেও 4 মার্ক নিশ্চিত। আপনি 4 মার্ক নিশ্চিত, 4 মার্ক আপনার নিশ্চিত আসবে। ঠিক আছে, 4 মার্ক নিশ্চিত আসবে। অনেক বোর্ডে আপনার 8 মার্কসও আসবে। সেটা কি, কে বলতে পারে দেখি? সেটা কে বলতে পারে? বলেন, এটা কে বলতে পারে? বলেন। এখন আমরা কি শিখবো বলেন? 4 মার্ক নিশ্চিত থাকবে, সেটা কি বলেন? এখন আমরা যেটা শিখবো তার নাম হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। কি শিখবো ভাইয়া? সংরক্ষিত আয় বিবরণী শিখবো। ঠিক আছে, সংরক্ষিত আয় বিবরণীতে ঝামেলা কার কার দেখি? সংরক্ষিত আয় বিবরণী বা রক্ষিত আয় বিবরণী বা জমাকৃত মুনাফার বিবরণী একই জিনিস। ওকে ভাইয়া, সংরক্ষিত আয় বিবরণী, জমাকৃত আয় বিবরণী বা রক্ষিত আয় বিবরণী একই জিনিস। বলেন, এটাতে প্রবলেম কার কার? এই জিনিসটা আমরা এখন শিখবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা একটু শেখার ট্রাই করি। ওই তো সংরক্ষিত আয় বিবরণী যেই জিনিস, রক্ষিত আয় বিবরণীও সেই জিনিস।
আবার জমাকৃত মুনাফার বিবরণীও একই জিনিস, ঠিক আছে, জমাকৃত মুনাফার বিবরণী এটিও সেই জিনিস, ঠিক আছে ভাইয়া, একই জিনিস। তো এগুলো নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই, এটা আমরা শিখবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা সুন্দর করে শিখি একটু, ঠিক আছে। দেখেন, আচ্ছা তাহলে এটা আমরা একটু দেখি। এখানে আমাদের যেটা থাকবে একটা হচ্ছে সংরক্ষিত আয়ের একটা উদ্বৃত্ত দেয়া থাকে, ঠিক আছে, সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের মানে 1 তারিখে জের, সাধারণত এটা রেওয়া মিলে দেয়া থাকে, ঠিক আছে। এটা কোথায় দেয়া থাকে? রেওয়া মিলে দেয়া থাকে। এর সাথে আমি যোগ করব, কি যোগ করব? চলতি বছরের নিট লাভ, চলতি বছরের নিট লাভ বা মুনাফা যেটাই বলেন। এখন চলতি বছরের নিট লাভ বা নিট মুনাফা আমি কই পাবো? বিশদায় বিবরণী করলে পাবো। তার মানে এটি আপনি পাবেন বিশদায় বিবরণী করে, বা অনেক সময় প্রশ্নে দিয়ে দিবে আপনাকে সরাসরি, ঠিক আছে। তো এটা ধরবো, ওকে ভাইয়া। এই দুইটা করার পরে আপনি যে টাকাটা পাবেন, ঠিক আছে, এই দুইটা করার পর আপনি যে টাকাটা পাবেন এর সাথে আপনি যোগ করবেন, কি যোগ করবেন? আয়কর যদি ফেরত আসে, ঠিক আছে, যদি বলে আয়কর ফেরত আসলো তাহলে সেটাকে কি করবেন? যোগ করবেন। তারপরে আপনাকে যদি বলে লভ্যাংশ ফেরত, কি ফেরত? লভ্যাংশ প্রদান করেছিলেন, সে লভ্যাংশ ফেরত আসছে, সেটা যদি বলে তাহলে যোগ করবেন, ওকে ভাইয়া। এগুলো যোগ করার পরে এখন আপনি কি করবেন? এগুলো যোগ করার পরে যে টাকাটা থাকছে এবার একটু ভালো করে বুঝবেন, ঠিক আছে। কোথায়? রেওয়া মিলে, হ্যাঁ, রেওয়া মিলে আপনার দেয়া আছে কি? রেওয়া মিলে আপনার দেয়া আছে আয়কর সঞ্চিতি, ঠিক আছে, আয়কর সঞ্চিতি কত টাকা? 5,000 টাকা। রেওয়া মিলে আবার আয়কর দেয়া আছে 4,000 টাকা। খুব ভালো করে বুঝেন, কই দেয়া আছে? রেওয়া মিলে দেয়া আছে। আমার কথা খুব ভালো মতো বুঝেন ভাইয়া। রেওয়া মিলে কি দেয়া আছে? রেওয়া মিলে আমাদের দেয়া আছে, না দেয়া থাকলে নাই ভাই, এগুলো দেয়া থাকলে দিবেন। একজন বলছে যদি না দেয়া থাকে, ভাই আপনার কপালে যদি বউ না লেখা থাকে বিয়ে করতে পারবেন? এটা তো খুবই সিম্পল ঘটনা, তাই না? আচ্ছা, এরপরে দেখেন, এখন আমাদের আয়কর সঞ্চিতি কত দেয়া আছে? 5,000, 4,000। এখন ভাইয়া দেখেন তো কই দেয়া আছে? রেওয়া মিলে দেয়া আছে, তাই না? রেওয়া মিলে দেয়া আছে। এখন আমাকে বলেন তো আয়কর বড় না আয়কর সঞ্চিতি বড়? ব্যাপারটা একটু ভালো করে বোঝার ট্রাই করেন। আয়কর সঞ্চিতি মানে আয়কর দেওয়ার জন্যে 5,000 টাকা জমা রেখেছেন, কিন্তু উক্ত বছরে অ্যাকচুয়ালি আপনি আয়কর দিবেন কত টাকা? 4,000 টাকা। তাহলে কি 1,000 টাকা আপনার বেঁচে যাচ্ছে না? 1,000 টাকা বেঁচে যাচ্ছে। ধরেন আপনি একটা ব্যাংকে 5,000 টাকা জমা রেখেছেন, কেন? কারণ আপনি একটা মোবাইল কিনবেন, তো মোবাইলের দাম হচ্ছে 4,000 টাকা। তার মানে কি 1,000 টাকা বেঁচে গেল না? তো 1,000 টাকা যে বেঁচে গেল, এই 1,000 টাকা এখন আপনি কি করবেন? এর সাথে যোগ করবেন, ঠিক আছে। কিভাবে যোগ করবেন? এই যে পার্থক্যটা, আয়কর সঞ্চিতি যদি বড় হয়, ঠিক আছে, আয়কর সঞ্চিতি মাইনাস আয়কর, ঠিক আছে, যে টাকাটা আসবে এই টাকাটা এর সাথে আপনি কি করে দিবেন? যোগ করে দিবেন। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পেরেছেন? সবাইকে বুঝতে পেরেছেন ভাইয়া আমার কথা? বলেন। ওকে, তাহলে সুন্দর মতো বুঝেন, ঠিক আছে। তাহলে আয়কর সঞ্চিতি যদি বড় হয় আয়করের চেয়ে, তাহলে আমি কি করব? আয়কর সঞ্চিতি থেকে আয়করকে বাদ দিব, দিয়ে যে টাকাটা থাকবে সেই টাকাটা আমি এর সাথে যোগ করব, ওকে। এরপরে অনেকে বলেছেন, কি বললেন? দাবিহীন লভ্যাংশের অবলোপন, যা আছে তাই আছে, এই যে কথাগুলো বললেন অনেকে, দাবিহীন লভ্যাংশের অবলোপন, অদাবিকৃত লভ্যাংশের অবলোপন, এই অবলোপনগুলো যদি হয়ে থাকে সেগুলো যোগ করতে হবে। সাধারণত থাকে না, যদি থাকে তাহলে যোগ করবেন, ওকে। যোগ করার পরে এখান থেকে এবার মাইনাস করব। আমরা কি করব? মাইনাস করব। কি মাইনাস করব? বন্টন সমূহ। এখন মুনাফা থেকে কি কি বন্টন করা হয় ভাইয়া? বাংলা কথায় মুনাফা থেকে আমরা বন্টন করি লভ্যাংশ, লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, ঠিক আছে, ঘোষণাকৃত লভ্যাংশ, ঠিক আছে। এই জিনিসগুলো যদি থাকে আমাদের, আমি কি করব? মাইনাস করব। ক্লিয়ার ভাইয়া? তাহলে এগুলোকে আমি মাইনাস করব, করার পরে এরপরে আবার মাইনাস করব আমি কি? তহবিলে বন্টন। ভাইয়া তহবিলে বন্টন কি কি বলে না? যে সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর,
সঞ্চিতি তহবিলে স্থানান্তর, তারপরে আমাদেরকে বলে লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর। বাংলা কথায় যত তহবিলে স্থানান্তর আছে মুনাফা থেকে মাইনাস করব। আবার বলে পেনশন তহবিলে স্থানান্তর, এখান থেকে দিনাজপুর বোর্ড একটি প্রশ্ন করেছে এবার। পেনশন তহবিলে স্থানান্তর, যত তহবিলে স্থানান্তর আছে মাইনাস করব, করার পরে আমাদের যে টাকাটা থাকবে এই টাকাটাই হচ্ছে সংরক্ষিত আয়ের কি সমাপনী উদ্বৃত্ত। এই টাকাটাই হবে সমাপনী উদ্বৃত্ত। কার সমাপনী উদ্বৃত্ত ভাইয়া? সংরক্ষিত আয়ের। বোঝা গেছে? এই টাকায় সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। আচ্ছা, আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে আয়কর। আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, সেটাও মাইনাস হবে। সেটা কি ভাইয়া? যদি প্রশ্নে শুধু আয়কর থাকে, কি থাকে? রেওয়া মিলে শুধু আয়কর দেয়া আছে, রেওয়া মিলে শুধু বলেছে আয়কর 10,000 টাকা, আর কিচ্ছু বলেনি, আয়কর 10,000। তাহলে কি করব আমি? আয়করকে আমি এখান থেকে কি করব? মাইনাস করব আয়করকে। ওকে, এবার দেখেন রেওয়া মিলে আয়কর দেয়া আছে কত টাকা? 10,000 টাকা। ভাইয়া আয়কর সঞ্চিতি কত আছে? আয়কর সঞ্চিতি আছে 8,000 টাকা। তাহলে দেখেন আপনাকে দিতে হবে 10,000 টাকা, কিন্তু জমা করেছেন কত? 8,000 টাকা জমা করেছেন। তার মানে কি আপনাকে আরো 2,000 টাকা দিতে হবে না? আরো 2,000 টাকা দিতে হবে। আয়কর সঞ্চিতি মানে আয়কর প্রদান করার জন্য আপনি টাকা জমা রেখেছেন 8,000 টাকা, আর এই বছর আপনাকে আয়কর দিতে হবে কত টাকা? 10,000 টাকা। তার মানে আপনি যেই টাকা জমা রেখেছেন সেই টাকা দিয়ে আপনি কি করতে পারছেন না? আয়কর দিতে পারছেন না। আরো 2,000 টাকা আপনাকে কি করতে হবে? আয়কর দিতে হবে। তো সেই কারণে আমি কি করব? এবার আমি আয়কর মাইনাস আয়কর সঞ্চিতি করব। ঠিক আছে, আয়কর মাইনাস আয়কর সঞ্চিতি করব, করে যে টাকাটা হবে সেটাকে আমি এখান থেকে মাইনাস করে দিব। এইভাবে আপনাকে সংরক্ষিত আয় বিবরণী করতে হবে, বুঝছেন? লভ্যাংশ যোগ না বিয়োগ? লভ্যাংশ মাইনাস হবে ভাইয়া, লভ্যাংশ মাইনাস হবে। যোগ করেছি কোথায়? এই যে বন্টন সমূহ, এই যে লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ যা আছে সবগুলো বিয়োগ হবে। ঠিক আছে, সবাই কি বুঝছেন? অঙ্ক করি তাহলে বোঝা যাবে। ঠিক আছে, অঙ্ক করি তাহলে বোঝা যাবে। ক্লিয়ার? অঙ্ক করি আমরা তাহলে বোঝা যাবে। দেখেন এবার এই অঙ্কটাই আমরা করি, তাহলে আপনারা বুঝে যাবেন। দেখেন এই অঙ্কে আমাদের আছে, আমরা যেটা করতে চাচ্ছি এটাই আছে। দেখেন কি বলেছে অঙ্কে, আমাদের বলে দিয়েছে করবাদ নিট মুনাফা 40,000 টাকা বিবেচনাপূর্বক সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। দেখছেন করবাদ মুনাফা, করবাদ নিট মুনাফা। তো করবাদ নিট মুনাফা মানে কি? এটা চলতি বছরের মুনাফা, 40,000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে এবার আমরা অঙ্কটা করি, এখান থেকে দেখি। তাহলে সংরক্ষিত আয় বিবরণী আমরা তৈরি করবো এই অঙ্ক থেকে। দেখেন এই যে, তাহলে দেখি তো আমরা, এই যে দেখেন সংরক্ষিত আয়ের একটি উদ্বৃত্ত দেয়া আছে 1 তারিখে। তাহলে আমরা এখানে লিখি সংরক্ষিত আয় কত ভাইয়া? কত তারিখ এখানে আমাদের? 1/1/22। অঙ্কটা করি, ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। কত টাকা দেয়া আছে দেখেন তো? 40,000 টাকা দেয়া আছে। তাহলে এখানে 40,000 টাকা বসান। বসাইলাম। এর সাথে আমরা যোগ করব চলতি বছরের নেট মুনাফা। প্রশ্নে বলেই দিয়েছে, দেখেন কত টাকা? 40,000 টাকা। এটাও 40,000 টাকা। তাহলে বসান। তাহলে 40 কত হইল ভাইয়া? 80,000 টাকা হইল। ওকে, এবার কি আয়কর ফেরত, লভ্যাংশ ফেরত এই ধরনের কোনো কিছু আছে প্রশ্নে? এ ধরনের কোনো কিছু প্রশ্নে নাই। তাহলে এবার আমরা দেখি তো প্রশ্নে আয়কর সঞ্চিতি আছে। দেখেন ভালো করে বোঝার ট্রাই করেন। দেখেন প্রশ্নে দেখেন এই যে আয়কর সঞ্চিতি আছে কোথায়? রেওয়া মিলে আয়কর সঞ্চিতি আছে 10,000 টাকা। আর প্রশ্নে এই যে সবার শেষে আয়কর আছে, এই যে সবার শেষে আয়কর বলেছে 5,000 টাকা। ভাইয়া দেখেন আয়কর দেওয়ার জন্য আপনি জমা রেখেছেন 10,000 টাকা, কিন্তু আপনাকে আয়কর দিতে হবে কত টাকা? 5,000 টাকা। তার মানে কি আপনি যত টাকা জমা রেখেছেন এত টাকা আপনার প্রয়োজন হচ্ছে না। তো প্রয়োজন যেহেতু হচ্ছে না, ওই টাকাটা কি হয়ে যাবে? মুনাফার সাথে যোগ হয়ে যাবে এখন। তো সেই জন্য আমরা এখন কি করব? এখন আমরা যেটা করব, এখানে আমরা দিব প্লাস। কি দিব? প্লাস দিব। অর্থাৎ আয়কর সঞ্চিতি আপনার বড় হয়েছে, তাই না? তো এখানে আমরা লিখব আয়কর সঞ্চিতি মাইনাস আয়কর। ওকে, তাহলে আয়কর সঞ্চিতি মাইনাস আয়কর কত হয় বলেন তো? 10,000
মাইনাস 5000, এই টাকাটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে এর সাথে। ঠিক আছে, তাহলে কত হইলো আমাদের, 85,000 টাকা হইলো। সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? আর যদি ঘটনা এমন হইতো যে আয়কর বড় হয়ে গেছে, আয়কর দিতে হবে 10,000, জমা রেখেছেন কত, 5,000, তার মানে কি অতিরিক্ত টাকা আপনাকে দিতে হবে না, তখন আমি কি করব, মাইনাস করব। সবাইকে ক্লিয়ার ভাইয়া? সবাইকে ক্লিয়ার এই জায়গাতে বলেন তো? সবাই কি এই জায়গাতে ক্লিয়ার হয়েছেন বলেন? ওকে, ভেরি গুড। তাহলে এই জায়গাটা মনে রাখতে হবে, প্রতিটা অঙ্কে আপনাদের এটা আসবে। এরপরে দেখি তো আর যোগ হওয়ার মতো কিছু আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যোগ হওয়ার মতো কিছু নাই, তাহলে এখন আমরা কি করব, মাইনাস মাইনাস বন্টন সমূহ। তাহলে এখন আমরা বন্টনে যাই, বন্টনে যে আমরা দেখতে পাচ্ছি কি, দেখি তো এখানে, দেখি তো কি কি বন্টন করব, লভ্যাংশ বন্টন করা হয়। লভ্যাংশ কি আছে প্রশ্নে? লভ্যাংশ কি প্রশ্নে আছে? না, লভ্যাংশ প্রশ্নে নাই। তারপরে আমরা দেখি তো আর কি আছে প্রশ্নে, বকেয়া বেতন, আয়কর সঞ্চিতি ধার্য করো, সাধারণ সঞ্চিতি। দেখেন এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, সাধারণ সঞ্চিতি 40,000 টাকায় উন্নীত করো। ভাইয়া সাধারণ সঞ্চিতি আছে কত টাকা, 25,000 টাকা। কি বলেছে, 40,000 টাকায় উন্নীত করতে বলেছে, তার মানে এখন আছে দেখেন কত টাকা, 25,000 টাকা। এই 25,000কে বানাইতে বলেছে কত টাকা, 40,000 টাকা বানাইতে বলেছে। তাহলে নতুন করে আর কত টাকা সঞ্চিতি ধার্য করতে হবে, 40,000 মাইনাস 25,000, 15,000 টাকা। তাহলে এখানে আমরা লিখব সঞ্চিতি তহবিলে স্থানান্তর। সবাই কি বুঝতে পেরেছেন? আপনাকে 40,000 টাকায় উন্নীত করতে বলেছে, তার মানে কি 40,000 টাকা বানাইতে হবে, এখন আছে কত, 25,000। তাহলে 40,000 মাইনাস 25,000 তাহলে কত হয়, 15,000 হয়েছে ভাইয়া? ওকে, 25,000-এর সাথে 15,000 যোগ করব। আচ্ছা হইল, তাহলে উন্নীত করলাম। দেখেন কি বলেছে, শেয়ার মূলধনের উপরে 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে। তাহলে আমরা কি লিখব, ঘোষণাকৃত লভ্যাংশ, তাই না ভাইয়া? ঘোষণাকৃত লভ্যাংশ কার উপরে, শেয়ার মূলধনের উপরে। শেয়ার মূলধন আছে কত টাকা, 2 লাখ টাকা। ওকে, এই 2 লাখ টাকার উপরে কি করব, 5% করব। তাহলে কত, 5 দুগুণ 10,000 টাকা। আর কি কিছু আছে ভাইয়া দেখেন তো অঙ্কে, আর কোনো কিছু নাই। তাহলে কত হবে দেখি তো, 70-60,000 টাকা। তাহলে এই 60,000 টাকায় আমাদের কি হবে, এই 60,000 টাকাই হবে আমাদের সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত বা জের। ঠিক আছে, সমাপনী জের বা উদ্বৃত্ত। সবাইকে বুঝতে পেরেছি ভাইয়া বলেন? সবাই কি বুঝতে পেরেছেন বলেন? সবাই বুঝছেন কিনা বলেন? মাহবুব আপনি কোনোদিনই বুঝেন না, হ্যাঁ আপনি প্রতিদিন এসে একই কথা বলেন। তাহলে দেখেন একটা জিনিস ভালো করে বুঝেন, এখানে আপনাকে বলে দিয়েছে শেয়ার মূলধনের উপরে লভ্যাংশ ঘোষণা করতে হবে। আপনাকে যদি এই কথা যদি নাও বলে দিত, যদি বলতো 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে, আপনি চিরদিন মনে রাখবেন যে লভ্যাংশ অলওয়েজ শেয়ার মূলধনের উপরে ঘোষণা করতে হয়। মনে থাকবে ভাইয়া? সবাই বুঝতে পেরেছেন? আব্দুল্লাল মাহিন, আয়কর আছে তো স্যার। স্যার আয়করের কাজ যে এখানে হয়ে গেছে, এতক্ষণ পেঁচাল পাইরে বোঝাইলাম, তারপরেও বলছেন আয়করের কাজ হয়ে গেছে না ভাইয়া? এই যে আয়কর মাইনাস আয়কর সঞ্চিতি, আয়কর সঞ্চিতি মাইনাস আয়কর, এটা কি বুঝেননি? আমি কি বললাম, আয়কর সঞ্চিতি বড়। কি বড় ভাইয়া? আয়কর সঞ্চিতি বড়। 10,000 টাকা আপনি আয়কর সঞ্চিতি হিসাবে রেখেছেন, তাই না? এখান থেকে আপনি আয়কর দিচ্ছেন 5,000 টাকা, তার মানে কি 5,000 টাকা আপনার থেকে যাচ্ছে। এই থেকে যাওয়া টাকাটাকে কি করতে হবে, যোগ করতে হবে। সেই কারণে দেখেন এখানে আমরা যোগ করেছি। আর ঘটনা যদি হতো উল্টা, ঘটনা যদি হতো উল্টা, আয়কর দিতে হবে 10,000 টাকা, কিন্তু সঞ্চিতি, সঞ্চিতি মানে জমা করা, জমা করে রেখেছেন 5,000 টাকা, তাহলে কি এক্সট্রা করে আরো 5,000 টাকা আপনাকে দিতে হবে না? তখন ওই 5,000 টাকাকে আমি কি করতাম, এখান থেকে মাইনাস করতাম। সবাই কি বুঝতে পেরেছেন এবার বলেন? আশিকুর জামান আশিক, ক্লাসটা প্রথম থেকে দেখবেন, ঠিক আছে? আয়কর ধার্য করতে হবে কত টাকা, এটা নিয়ে ডিটেল আলোচনা করা হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি, ওটা কি করব, ক্লাসটা প্রথম থেকে দেখবেন, ঠিক আছে? এই যে বিস্তারিত যে আলোচনা করলাম, এত পরে এসে কথা বললে হবে বলেন তো? এই যে দেখেন সমন্বয়ে যদি থাকে তাহলে কি করব, তাই না?
এই যে দেখেন সমন্বয় যদি থাকে তাহলে কি করব, এটা নিয়ে ডিটেল আলোচনা হয়ে গেছে, সমন্বয়টা কি করব। হ্যাঁ, সবাই বুঝছেন? ওকে, তাহলে আমাদের এই প্রশ্নটা সবাই সলভ করে যাবেন বাসা থেকে। হ্যাঁ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা হচ্ছে ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন। এটা হচ্ছে ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন ছিল। ওকে, ঢাকা বোর্ড 23, ঢাকা বোর্ড 23-এর প্রশ্নটা একটু সলভ করে যাবেন। ওকে, আচ্ছা নেক্সটে যাই আমরা। ঠিক আছে, অনুমোদিত মূলধনের কাজ কখন করবেন? যখন আপনি শেয়ার হোল্ডারদের সত্ত্ব করবেন তখন। নেক্সট একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর বোর্ড 23। হ্যাঁ, এই যে দিনাজপুর বোর্ড 23-এ দেখেন, এখন আমরা আগুনে বিনষ্ট পণ্যর ঝামেলাগুলো এগুলো আমরা সব শিখবো। ঠিক আছে, দেখেন দিনাজপুর বোর্ড 23-এ যে প্রশ্নটা দিয়েছে এই প্রশ্নটা একটু ভালো করে বোঝার ট্রাই করেন। এখানে আমরা দুইটা জিনিস শিখবো। নাম্বার ওয়ান হচ্ছে ভ্যাট চলতি হিসাব। কি? ভ্যাট চলতি হিসাব শিখবো। ওকে, আর নাম্বার 2 আমরা কি শিখবো? এখানে আমরা আগুনে বিনষ্ট পণ্য রিলেটেড ঝামেলা শিখবো। ঠিক আছে, আগুনে বিনষ্ট পণ্য আর ভ্যাট চলতি হিসাব, এই দুই ধরনের ঝামেলা আমরা এখানে শেষ করব। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা দেখেন, ওকে ঠিক আছে, এই যে এই দুইটা জিনিস আমরা শিখবো। তাহলে এই দুইটা জিনিস আমরা শিখি। হ্যাঁ, দেখি তাহলে দেখেন এই যে একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কে কি বলেছে? সুন্দর মতো সবকিছু দিয়ে দিয়েছে। দিনাজপুর বোর্ড 23-এ আসছে অঙ্কটা। দেওয়ার পরে আমাদেরকে কি বলেছে? সমাপনী মজুত পণ্য 40,000 টাকা, আগুনে বিনষ্ট পণ্য 2,000 টাকা মজুত পণ্যের অন্তর্ভুক্ত আছে এবং বীমা কোম্পানি 1,000 টাকা ক্ষতিপূরণ দিবে। এই জায়গাটা আমরা আগে একটু সমাধান করি। ঠিক আছে, এই জায়গাটা আমরা আগে একটু সমাধান করি। আগুনে বিনষ্ট নিয়ে আপনাদের একটা সমস্যা থাকেই কিন্তু, তাই না? আগুনে বিনষ্ট নিয়ে একটা প্রবলেম কিন্তু থাকেই। তো আগুনে বিনষ্ট নিয়ে আমরা একটু ঝামেলাটা ক্লিয়ার করি সবাই আগে, নাকি? আগুনে বিনষ্ট পণ্য নিয়ে কি আলোচনা করার দরকার আছে? দেখেন ভালো করে দেখেন, সমাপনী মজুত পণ্য 50,000 টাকা, যার মধ্যে 20,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। বীমা কোম্পানি 15,000 টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। ওকে, এটা নিয়ে আমরা একটু দেখি। ঠিক আছে, এই জায়গাটাতে আমরা একটু দেখি। ঠিক আছে, দেখেন ওকে, এই জায়গাটা আমরা একটু ঝামেলাটা ক্লিয়ার করি। ঠিক আছে, খুব ভালো করে বুঝবেন। ঠিক আছে, তাহলে দেখেন আগুনে বিনষ্ট পণ্য, ভাইয়া ভালো করে বোঝার ট্রাই করেন, তাহলে মুখস্থ করতে হবে না। আমি জানি এটা আপনারা মুখস্থ করে রেখেছেন, আর মুখস্থ করলে ভুল করবেন। ভাই এখন আমাকে একটা কথা বলেন তো, পণ্য যদি আগুনে পুড়ে যায় তাহলে কি পণ্য বাড়ে না কমে? এতটুকু আমাকে বলেন। ধরেন পণ্য আমাদের আগুনে পুড়ে গেছে, ঠিক আছে, আমাদের পণ্য আগুনে পুড়ে গেল, তাহলে পণ্য বাড়ে না কমে? কে বলতে পারে দেখি? পণ্য যদি আগুনে পুড়ে, হ্যাঁ, তাহলে আমাদের পণ্য বাড়ে না কমে? বলেন। দুর্জয় সমী, আপনি পারেন খুব ভালো, আপনি কমেন্ট করেন না। ঠিক আছে, কমেন্ট করেন না, সুন্দর করে ক্লাস দেখেন, নাহলে চলে যান। পণ্য কমে, ভাইয়া পণ্য যদি কমে যায় তাহলে কোন হিসাবটি কমে? আপনাকে যদি বলা হয় পণ্য কমলে কোন হিসাব কমে, বলেন। পণ্য কমলে কোন হিসাব কমবে? বলেন, কোন হিসাব কমবে? বলেন তো ভাইয়া।
এই প্রশ্নটা যদি করা হয় পণ্য যদি কমে তাহলে কোন হিসাব কমে, কই থেকে মাইনাস করব? পণ্যের জন্য আমরা কি লিখি? পণ্যের জন্য আমরা ক্রয় হিসাব লিখি, তাই না? তাহলে পণ্য যদি কমে যায় তাহলে ক্রয় হিসাব থেকে মাইনাস করব, রাইট? ইয়েস অর নো? ক্রয় হিসাব, ভেরি গুড। তাহলে পণ্য কমলে ক্রয় থেকে মাইনাস করব। এখন এই জায়গাতে আমাদের একটা ঝামেলা আছে যে ভাইয়া ক্রয় থেকে মাইনাসটা করব কখন, তাই না? ক্রয় থেকে মাইনাসটা করব কখন? আপনি নিট ক্রয় বের করে নেবেন, ঠিক আছে? অর্থাৎ বাংলা কথায় বলতে গেলে ক্রয় মাইনাস ফেরত মাইনাস বাট্টা মাইনাস ভ্যাট যদি থাকে, সেই ভ্যাট সব কিছু বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেই টাকা থেকে আপনি মাইনাস করবেন কি? আগুনে বিনষ্ট পণ্য। ক্লিয়ার ভাইয়া? কনসেপ্ট ক্লিয়ার? বলেন, আমার কথা কি বুঝতে পেরেছেন? ক্রয় থেকে ফেরত, ক্রয় থেকে বাট্টা, ক্রয় থেকে ভ্যাট সব কিছু বাদ দিব। বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেই টাকা থেকে আমি কি করব? মাইনাস করব আগুনে বিনষ্ট পণ্য। ক্লিয়ার সবাই ভাইয়া? বলেন, সবাই ক্লিয়ার কিনা আমার কথা? আমার কথা কি ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমরা কি করব? অনেকে বলেন যে ক্রয় থেকে আমি কখন বাদ দিব? ক্রয় থেকে কি আগে আগুনে বিনষ্ট বাদ দিব? না, সবচেয়ে ইফেক্টিভ কোনো বই করেছে আগে বাদ দিয়েছে, সমস্যা নাই, কিন্তু সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে ক্রয় থেকে ফেরত, বাট্টা, ভ্যাট সব বাদ দিবেন। সব কাজ করা হয়ে যাবে, তখন আপনি সেখান থেকে কি করবেন? আগুনে বিনষ্টটাকে বাদ দিবেন। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, এতটুকু সবাই ক্লিয়ার হইলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন কি বলেছে? সমাপনী মজুদ পণ্য 50,000 টাকা, যার মধ্যে 20,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। তাহলে সমাপনী মজুদের মধ্যে যদি পণ্য আগুনে বিনষ্ট হয়ে যায় তাহলে কি করতে হবে? সমাপনী মজুদ থেকে আগুনে বিনষ্টটাকে বাদ দিতে হবে। তাহলে এখন কি করবেন আপনি? আপনি যখন সমাপনী মজুদ লিখবেন, কি করে লিখবেন? সমাপনী মজুদ, ওকে, কত? 50,000 মাইনাস 20,000, তাহলে সমাপনী মজুদ কত হবে? 30,000। ক্লিয়ার ভাইয়া? এটা কেন করলাম? কারণ সমাপনী মজুদের মধ্যে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত ছিল। তাহলে সমাপনী মজুদের মধ্যে কি আগুনে বিনষ্ট অন্তর্ভুক্ত থাকতে পারে? যেটা পুড়ে গেছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। আর যদি অঙ্কে যদি বলতো আগুনে বিনষ্ট পণ্য সমাপনী মজুদে অন্তর্ভুক্ত নাই বা কিছুই যদি না বলা থাকতো, তাহলে সমাপনী মজুদ আমার যেটা ছিল সেটাই থেকে যেত, ওটা নিয়ে আর টানাটানি করার কোনো দরকার নাই। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে আমাদের দুইটা কাজ শিখলাম। একটা হচ্ছে ক্রয় থেকে যে আমরা বাদ দিব, কেন বাদ দিব সেটা শিখলাম, আর সমাপনী মজুদ থেকে যে আমরা বাদ দিব সেটাও কেন বাদ দিব সেটাও শিখলাম আমরা, তাই না ভাইয়া? ওকে, গেল। এবার আসেন তাহলে আমাদের আগুনে পুড়লো কত টাকার জিনিস? আগুনে পুড়লো আমার 20,000 টাকার জিনিস। এটা কি হয়েছে? আগুনে বিনষ্ট হয়েছে আমার এটা, ঠিক আছে? এটা আমাদের আগুনে পুড়ে গেল। এখন ব্যবসা করতে গেলে বীমা করতে হয়। বীমা আমাদের ওই যে দুর্ঘটনাজনিত যে ক্ষতিপূরণ দিয়ে থাকে, দুর্ঘটনা হলে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা করে। তো বীমা কোম্পানি আবার কি বলেছে? তোমার 20,000 টাকার প্রোডাক্ট পুড়ে গেল, তো তোমাকে আমি 15,000 টাকা ক্ষতিপূরণ দেবো, যাও। এটাকে আমরা বলবো, বীমা কোম্পানি যে ক্ষতিপূরণ দিবে তার নাম হচ্ছে বীমা দাবি। কি বলবো? বীমা দাবি বলবো। তাহলে বলেন তো, 20,000 টাকার জিনিস আপনার পুড়ে গেল, বীমা কোম্পানি যদি আপনাকে এর বদলে আপনাকে যদি 15,000 টাকা দিয়ে থাকে, তাহলে অ্যাকচুয়ালি আপনার খরচ মানে ক্ষতি কত হইল বলেন? আপনার অ্যাকচুয়ালি কত টাকার ক্ষতি হইল? আপনার ক্ষতি তাহলে কি 5,000 টাকা ক্ষতি হয়েছে না ভাইয়া? আপনার কি হয়েছে? 5,000 টাকা ক্ষতি হয়েছে। ক্লিয়ার? আপনার কি হয়েছে? 5,000 টাকা ক্ষতি হয়েছে। এখন এই যে 5,000 টাকা ক্ষতি হইল, এই ক্ষতিটাকে আমরা কার মধ্যে লিখব? ক্ষতি হলে ব্যয় হয়, এটাকে আমরা লিখব অপরিচালন ব্যয়ের মধ্যে। কার মধ্যে? অপরিচালন ব্যয়ের মধ্যে লিখব, ঠিক আছে? অপরিচালন ব্যয় লিখব আগুনে বিনষ্টজনিত ক্ষতি, ঠিক আছে? আগুনে বিনষ্টজনিত ক্ষতি লিখে কত লিখব ভাইয়া? 5,000 টাকা লিখব। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? ওকে, আগুনে বিনষ্টজনিত ক্ষতি 5,000 গেল। এবার দেখেন ভাইয়া, বীমা কোম্পানি যে 15,000 টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে, সম্মত হওয়া মানে কি? রাজি হয়েছে। আপনাকে কি ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে? এখনো কিন্তু দিয়ে দেয়নি, সে রাজি হয়েছে, সম্মত হয়েছে।
তাহলে যেহেতু সে সম্মত হয়েছে তার মানে কি আপনি তার কাছে দাবি করবেন, আর আমি যদি কারো কাছে দাবি করতে পারি তাহলে সেটি আমার সম্পদ হয়। সেই জন্যে আপনারা কি করবেন, চলতি সম্পদের মধ্যে আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদের মধ্যে কি করবেন, বীমা দাবি লিখবেন। এইভাবে বীমা দাবি লিখে 15,000 টাকা লিখে দিবেন। এই হচ্ছে কাজ, এই হচ্ছে আগুনে বিনষ্ট জনিতের কাজ। সবাই বুঝছি? বলেন সবাই কি বুঝছি? মানে এক লাইন আগেই লাফান সবাই, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমি এটা শেষই করিনি, কমেন্ট করে বসে আছেন যে বীমা দাবিটা কি করব। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সবাই কি বুঝছেন ভাইয়া এটা? তাহলে বীমা দাবিটা কি করব ভাইয়া? বীমা দাবিটা হচ্ছে আমাদের চলতি সম্পদ। কি বলেছে? ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। এখন প্রশ্নে যদি বলতো বীমা কোম্পানি 15,000 টাকা ক্ষতিপূরণ দিয়েছে, তাহলে কি করতাম বলেন তো দেখি? কতটুকু শিখেছেন পড়াশোনা, একটু মাথা দিয়ে চিন্তা করেন তো। যদি বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে, সেজন্য কি করলাম, বীমা দাবি। সম্মত হওয়া মানে কি, রাজি হয়েছে। এই জায়গাতে যদি বলতো যে বীমা কোম্পানি 15,000 টাকা ক্ষতিপূরণ দিয়েছে, তাহলে কি করতাম? কে বলতে পারে? বলেন বলেন। বীমা কোম্পানি 15,000 টাকা ক্ষতিপূরণ দিয়েছে যদি বলতো, সম্মত হয়েছে। সম্মত হওয়া মানে রাজি হওয়া। রাজি হয়েছে বলে এখনো দেয়নি, রাজি হয়েছে, সেজন্য আমি বীমা দাবি লিখলাম। আর যদি বলতো যে ক্ষতিপূরণ দিয়েছে, তাহলে কি করতাম বলেন? তাহলে কি করতাম? যদি বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিত, তাহলে কি নগদ টাকায় ক্ষতিপূরণ দিত না? তখন সেটাকে আমি নগদান হিসাবে 15,000 টাকা লিখতাম, তাই তো নাকি? ক্ষতিপূরণ দিলে তো নগদ টাকা, 15,000 টাকা ক্ষতিপূরণ দিয়েছে এই কথা যদি বলতো, তাহলে আমরা নগদান হিসাব 15,000 টাকা বেড়ে যেত না তখন ভাইয়া? এই আর্থিক বিবরণী খুবই সহজ, যে মানুষটা নর্মালি চিন্তা করতে পারে সেই পারবে। আমার কথা কি বোঝা গেছে? আয় কেন হবে রে ভাই? আয় কখন হয়? কোনো কিছু বিক্রি করলে আয় হয়, মানুষকে সেবা দেওয়ার বিনিময়ে আয় হয়। এটা আপনার আগুনে ক্ষতিপূরণ হইলো, বীমা কোম্পানি টাকা দিচ্ছে তাই আয় হয়? এই কনসেপ্ট থাকলে কি অ্যাকাউন্টিং হবে বলেন? হ্যাঁ, তখন পাওয়া গেছে মানে তখন ওটা নগদ টাকার সাথে যোগ হইতো, বুঝছেন? বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে যদি বলতো, তার মানে কি নগদ টাকা পেলেন না আপনি, তাহলে ওটা নগদান হিসাবের সাথে যোগ হইতো। আর সম্মত হয়েছে মানে কি, রাজি হয়েছে, এখনো পাননি, পাবেন, আপনি দাবি করে রাখছেন, সেজন্যে সেটা চলতি সম্পদ হিসেবে বসাইলাম বীমা দাবি। ঠিক আছে, বোঝা গেছে? ভেরি গুড। তাহলে এই যে আগুনে বিনষ্ট, অগ্নিজনিত বিনষ্ট, এইটা বেশিরভাগ আসে প্রথম পত্রে। অগ্নি বিনষ্ট বেশিরভাগ আসে প্রথম পত্রে। সবাইকে ক্লিয়ার হতে পেরেছি? বলেন সবাইকে ক্লিয়ার হতে পেরেছি? ওকে, ভেরি গুড। তাহলে এটা আমরা স্কিপ করি একটু, ঠিক আছে? দেখেন, তাহলে এই প্রশ্নটা আমরা একটু দেখি, সুন্দর মতো দিয়ে দিয়েছে। দিয়ে দেখেন, এই প্রশ্নে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, দেখেন তো। 31 ডিসেম্বর 2022 তারিখের আমাদের অঙ্কটা করতে দিয়েছে। 5% বন্ড, এটাও 31/22/2022, 31/12/2022। এখন আমাকে বলেন, এই বন্ডের সুদ ধরতে হবে না হবে না? বলেন, সুদ ধরতে হবে না হবে না? বলেন, সুদ ধরতে হবে না হবে না? বলেন। অঙ্কটাও 31 ডিসেম্বর 2022-এর। আবার আপনি যে বন্ড, এই বন্ডটাও আপনি নিয়েছেন কত তারিখে? বন্ডের মাধ্যমে আপনি ঋণ গ্রহণ করেছেন 31/12/22 তারিখে। এখন আমাকে বলেন, এই বন্ডের সুদ ধরা লাগবে না লাগবে না? বলেন, এই বন্ডের সুদ ধরা লাগবে না, ঠিক আছে? কেন ভাইয়া? কারণ যেই তারিখে আপনি অঙ্ক করছেন সেই তারিখে আপনি বন্ডের মাধ্যমে ঋণ নিয়েছেন। বন্ড মানে একটা ঋণ নিয়েছেন, তাহলে সেই দিন তো একদিনও তো সেই ঋণ আপনি ভোগ করতে পারলেন না, তাহলে তার কি কোনো সুদ দিবেন আপনি? সেই সুদ কি হিসাবে আসবে? আসবে না। ক্লিয়ার ভাইয়া? ওকে। কি যে প্রশ্ন করেন, নগদে দিলে কি স্যার চলতি সম্পদ হবে? ভাই, নগদ চলতি সম্পদ না, তাহলে চলতি সম্পদে কেন হবে না বলেন? এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখতে হবে না? এগুলো তো ইজি চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে কি বলেছে, সাধারণ সঞ্চিতি বাড়িয়ে 25,000 টাকা করতে হবে। সাধারণ সঞ্চিতি আছে কত টাকা দেখেন তো? আছে 20,000 টাকা। বাড়িয়ে কি করতে বলেছে?
25,000 টাকা করতে বলেছে, তাহলে নতুন সঞ্চিতি কত হবে? 5,000 টাকা। এই 5,000 টাকা আমি মাইনাস করব কোথায় থেকে? এই 5,000 টাকা আমি মাইনাস করব সংরক্ষিত আয় থেকে, তাই না ভাইয়া? সংরক্ষিত আয় থেকে আমরা মাইনাস করব। এরপরে কি বলেছে? আয়কর সঞ্চিতি। এরপরে বলেছে দেখেন কি, এরপরে আমাদেরকে বলছে আয়কর সঞ্চিতি 5,000 টাকা। বলেন সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি থাকে এর কাজ কোথায় কোথায় হয়? কে বলতে পারে? সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি থাকে এটার কাজ কোথায় কোথায় হয়? কে বলতে পারে? দেখি তো ভাইয়া। এইচএসসি 23 আপনার ক্লাস করতে ভালো লাগে। এইচএসসি 23 ক্লাস করছেন এসে, বা মাশাআল্লাহ। ভাইয়া বলেন তো সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি থাকে এটার কাজ কোথায় কোথায় করতে হয়? কে বলতে পারে? দেখি কার মাথায় আছে? সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি থাকে তার নাম হচ্ছে কি আয়কর সঞ্চিতি? নতুন আয়কর সঞ্চিতি। এখন বলেন এই নতুন আয়কর সঞ্চিতির কাজ কোথায় কোথায় হয়? কে বলতে পারে? দেখি। মোহাম্মদ রোহান বলছে কর পূর্ব নিট লাভ হতে বিয়োগ করতে হয়, রাইট? না ভাইয়া, সংরক্ষিত আয় বিবরণীতে কি এই নতুন আয়কর সঞ্চিতি আসে? এটাই কি পড়াইলাম এতক্ষণ? বলেন। অপু সরকার বলছে আর্থিক অবস্থার বিবরণীতে সঞ্চিতি উদ্বৃত্ত। না, হয়নি। ভেরি গুড। নিট লাভ থেকে বাদ না। আইএইচ আরাফাত, নিট লাভ থেকে বাদ না, কর পূর্ব নিট লাভ থেকে বাদ, রাইট। বিশদ আয় বিবরণীতে কি করব? বিশদ আয় বিবরণীতে কর পূর্ব নিট লাভ। ওকে, কর পূর্ব নিট লাভ থেকে আমরা কি করব? মাইনাস করব নতুন আয়কর সঞ্চিতিকে। মাইনাস করার পরে যে টাকাটা পাবো তার নাম হচ্ছে নিট লাভ বা কর পরবর্তী নিট লাভ। এটা একটা কাজ হইল। আর আর্থিক অবস্থার বিবরণীতে যে আমরা কি করব? চলতি দায়ের মধ্যে, তাই না ভাইয়া? চলতি দায়ের মধ্যে আমরা দেখাবো কি? আয়কর সঞ্চিতি। চলতি দায়ের মধ্যে সে আয়কর সঞ্চিতিকে দেখাবো, রাইট? মনে পড়েছে? ভেরি গুড, ভেরি গুড। এই তো রুমানা আক্তার ফারিহা একবারে এক্স্যাক্টলি বলেছে। অর্থাৎ যারা নোট করছে পড়ছে তারা এক্স্যাক্টলি বলতে পারবে। দেখছেন? তাহলে এই ধরনের জিনিস যে কতবার আসছে, আপনাদের এই কনসেপ্টটা এখনো ক্লিয়ার না। আর 10 দিন পরে অ্যাকাউন্টিং পরীক্ষা, তাই না? 4 তারিখে না 5 তারিখে না 6 তারিখে অ্যাকাউন্টিং পরীক্ষা। যাই হোক, এরকমই 6-7 তারিখে মনে হয় অ্যাকাউন্টিং পরীক্ষা। তাহলে দেখেন আর 10 দিন পরে অ্যাকাউন্টিং পরীক্ষা, কিন্তু এই কনসেপ্টটা কিন্তু আপনার মাথার মধ্যে এখনো ছিল না। দেখছেন? তাহলে হবে। আচ্ছা, ভেরি গুড। বিশদ আয় বিবরণীতে মাহফুজা ইসলাম, বিশদ আয় বিবরণীতে হবে। আরেকটা কি হবে? আরেকটা চলতি দায়ে হবে কাজ, তাই না ভাইয়া? তাহলে এই জিনিসটা সুন্দর করে মাথায় রাখতে হবে। ওকে ভাইয়া, আয়কর সঞ্চিতি নিয়ে যা বললাম সুন্দর করে এই ম্যাথগুলো করে ফেলবেন, আজকে রাত্রেই করে ফেলবেন। এগুলো পিডিএফ আমি দিয়ে দিব। ওকে আচ্ছা, এবার আসেন আমাদেরকে ভ্যাট চলতি হিসাব। ভ্যাট চলতি হিসাবের একটা ঝামেলা আছে না ভাইয়া? এই ভ্যাট চলতি হিসাব দেখেন ক নম্বরে বলেছে ভ্যাট চলতি হিসাব নিরূপণ করো। তাহলে ভ্যাট চলতি হিসাব যদি আমরা নিরূপণ করি তাহলে আমাদের দেখেন ভ্যাট চলতি হিসাবের কি কি দেয়া আছে। প্রশ্নে বলেছে দেখেন ক্রয় 15% ভ্যাট সহ, ভ্যাট চলতি হিসাব 1/1/22। আবার বলেছে দেখেন, আবার বলেছে বিক্রয় 15% ভ্যাট সহ। তাহলে দেখেন ভ্যাটের কিন্তু অনেক কিছু আছে, তাই না? ভ্যাটের কিন্তু আমাদের অনেক কিছু আছে, তাই না? তাহলে ভ্যাটের যদি অনেক কিছু থাকে তাহলে আমরা এই অঙ্কটা একটু করে ফেলি। এখন আমরা ভ্যাট চলতি হিসাব করব। তাহলে আপনারা সবাই জানেন যে ভ্যাট চলতি হিসাব মানে একটা খতিয়ান করতে হয়, তাই না ভাইয়া? তাহলে সেই ভ্যাট চলতি হিসাবের খতিয়ানটা করার ট্রাই করি আমরা একটু, ঠিক আছে? আমরা এখন একটা ভ্যাট চলতি হিসাবের খতিয়ান করি, ঠিক আছে? সেই খতিয়ান, তাই না? আচ্ছা, সেই খতিয়ান আমরা করে ফেলি। ঘরটা করে ফেলি। হ্যাঁ, হইল ঘর। এখানে হবে তারিখ, তাই না? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের ডেবিট ক্রেডিট, ঠিক আছে? এটাই তো ভ্যাট চলতি হিসাব, তাই না ভাইয়া? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আপনি পারেন, অনেকে পারে না, ঠিক আছে? তো তাদের জন্য তো করতে হবে। তো দেখেন ভ্যাট চলতি হিসাবের একটা জের দেয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে ডেবিট দিক, এটা হচ্ছে ডেবিট টাকা, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ডেবিট টাকা, এটা হচ্ছে ডেবিট দিক, আর এটা হচ্ছে ক্রেডিট দিক।
ওকে, তো ভ্যাট চলতি হিসাবে আমরা দেখতে পাচ্ছি এই যে ভ্যাট চলতি হিসাব টাকাটা দেয়া আছে ডেবিটে, তাই না? তো এটা ভ্যাট চলতি হিসাবের একটা জের দেয়া আছে। তো আমরা সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে লিখে নিব। তাহলে একটা তারিখ দিই, 31 তারিখ দিয়ে আমরা কি লিখব? ব্যালেন্স আছে, তাই না? সরি, এটা 1 তারিখ, তাই না? 1 তারিখ, 1 তারিখ দিয়ে আমরা লিখব ব্যালেন্স বিডি। 1 তারিখ থাকলে ব্যালেন্স বিডি লিখতে হয়। কত টাকা ভাইয়া? জেরের ঘরে বসাবো 2500 টাকা, ঠিক আছে, কারণ এটা আমাদের জের দেয়া আছে। এরপরে দেখেন ক্রয় 15% ভ্যাট সহ। তো ভ্যাট ধরার নিয়ম কি? ভ্যাট ধরার নিয়ম কি ভাইয়া? নিট ক্রয়ের উপরে ভ্যাট ধরতে হয়। ক্রয় মাইনাস ফেরত মাইনাস বাট্টা, অলিখিত ক্রয় যদি থাকে যোগ করব, পণ্য উত্তোলন থাকলে বাদ দিব, দিলে যে টাকাটা থাকবে তার নামই হবে নিট ক্রয়। তো সেই নিট ক্রয়ের উপরে আমরা ভ্যাট ধরবো। তো দেখি তো ক্রয় থেকে ফেরত বাট্টা কিছু আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি ক্রয়ের সাথে ফেরত বাট্টা কিচ্ছু নাই। দ্যাট মিনস 15% ভ্যাট ধরবো 1,15,000 টাকার উপরে, তাই না? তো আমি গতদিন মনে হয় আপনাদেরকে শিখাইছিলাম যে ভ্যাট কিভাবে ধরতে হয়, মনে আছে কিনা আমি জানি না। তাহলে এখানে লিখবো ক্রয় ভ্যাট 1,15,000 টাকার উপরে কি করব আমরা? যেহেতু ভ্যাট ধরতে বলেছে 15/115 করব, তাই না ভাইয়া? তাহলে 115 দিয়ে কাটাকাটি করেন, একবার যাই, তাহলে 15,000 একে 15,000। দ্যাট মিনস এখানে আমাদের ক্রয় ভ্যাট সবসময় ডেবিট দিকে বসবে, তাই না ভাইয়া? ডেবিট দিকে বসলো। এখন এটা হচ্ছে কি জের? ডেবিট জের, টাকাও বসলো ডেবিট দিকে। তাহলে ডেবিট ডেবিট কি হয়? যোগ হয় 17,500। খতিয়ান করার নিয়ম নিশ্চয়ই শেখাতে হবে না। এরপরে আসেন বিক্রয় ভ্যাটের দিকে যাই আমরা। বিক্রয় ভ্যাট আছে কত? বিক্রয় আছে 15% ভ্যাট সহ 2,30,000 টাকা। তাহলে বিক্রয়ের কি ফেরত বাট্টা কিছু আছে? বিক্রয়ের সাথে কি কোনো সমন্বয় আছে? কিচ্ছু নাই। তাহলে আমরা কি লিখবো ভাইয়া? এখানে আমরা সুন্দর করে লিখবো বিক্রয় ভ্যাট, তাই না? আমরা এখানে সুন্দর করে লিখবো বিক্রয় ভ্যাট। ওকে, লিখে 2,30,000 টাকা এর উপরে আমরা কি করব? 15/115 করব। তাহলে কত? 15 দুগুণে 230, আর এখানে 2,000, 15 দুগুণে এখানে হবে আমাদের কত? 30,000 হবে। এবার দেখেন এটা হচ্ছে ডেবিট জের, আর এখানে টাকা বসলো ক্রেডিটে। তাহলে ডেবিট ক্রেডিট যদি আলাদা ঘর হয়ে যায় তাহলে আমাদেরকে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করলে হবে কত টাকা ভাইয়া? 12,500 হবে। টাকা আমি ক্রেডিটে বসাইলাম। কেন ক্রেডিটে বসাইলাম? কারণ ক্রেডিট দিকে টাকার পরিমাণ বেশি, সে কারণে। ওকে, তাহলে এই যে দেখেন ভ্যাট চলতি হিসাবের কি জের বের হলো? এটা এখানে লিখতে হবে ভ্যাট চলতি হিসাব। ভ্যাট চলতি হিসাবের কি জের বের হলো? ক্রেডিট জের বের হলো। এখন আমাকে বলেন এই ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট জের কি নির্দেশ করে বলেন তো? ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট জের কি নির্দেশ করে? চলতি দায় নির্দেশ করে। অর্থাৎ এই যে অঙ্কে, এই অঙ্কে 12,500 টাকা আপনাকে কোথায় বসাতে হবে? চলতি দায়ের মধ্যে বসাতে হবে। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? এটা আপনাকে কোথায় বসাতে হবে? চলতি দায়ের মধ্যে বসাইতে হবে। ক্লিয়ার? বলেন সবাই বুঝছেন ভাইয়া? ওকে, ভেরি গুড। তাহলে ভ্যাট চলতি হিসাব নিয়ে যাদের ঝামেলা ছিল আমার মনে হয় যে অনেকাংশে দূর হয়েছে, তাই না ভাইয়া? ভ্যাট চলতি হিসাবের ঝামেলা আমার মনে হয় দূর হইল। তাহলে এই অঙ্কে থেকে আমাদের সমাপনী মজুদের ঝামেলা দূর হইল, ভ্যাট চলতি হিসাবের ঝামেলা দূর হলো, তাই না? এখন এই অঙ্কে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন খ নম্বরটা করব। খ নম্বরে কি বলেছে? কর পরবর্তী মুনাফা 48,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। তাহলে এই অঙ্কে আমরা একটি সংরক্ষিত আয় বিবরণী তৈরি করি, ঠিক আছে? তাহলে যাই সংরক্ষিত আয় বিবরণী, এখানেও শেখার আছে কিছু, দেখি। তাহলে সংরক্ষিত আয় বিবরণীর ছক তো এইভাবে হয়। টেনশন নিয়েন না, যেভাবে দেখাচ্ছি বাসায় খালি একটু প্র্যাকটিস করে যাবেন, দেখবেন যারা পারতেন না তারাও কমন পেয়ে গেছেন। এখন জাস্ট করে আসতে হবে, বুঝছেন? আগুনে বিনষ্ট তো আছে ভাইয়া, আমি একটা কথা বলেছিলাম মনে আছে যে সবকিছু বাদ দিয়ে, ভ্যাট বাদ দেওয়ার পরে আগুনে বিনষ্ট মাইনাস করব। একটু কেন এটা করব একটু মাথায় চিন্তা করে দেখেন তো। আপনার যে পণ্যটা আগুনে বিনষ্ট হয়েছে তার উপরে কি আপনি ভ্যাট দিবেন না?
আগে তো আপনি কেনার সময় ভ্যাট দিয়ে আসছেন, তারপরে তো পণ্যটা আগুনে বিনষ্ট হইল, আগুনে পুড়লে কি ভ্যাট দিতে হয় না ওটাতে? অবশ্যই ভ্যাট দিতে হবে। আগুনে বিনষ্ট সবার পরে মাইনাস করব। আমি যখন পড়াইছিলাম তখন কি বলেছিলাম? ক্রয় থেকে ফেরত, বাট্টা, পণ্য উত্তোলন সব কিছু বাদ দিয়ে দিব। ক্রয় থেকে পণ্য উত্তোলন, ফেরত, বাট্টা, ভ্যাট সব কিছু বাদ দিয়ে যে টাকাটা থাকবে সবার শেষে আমি আগুনে বিনষ্ট পণ্যকে বাদ দিব। মনে আছে কি আপনাদের? মনে আছে? বলেন, এটা কি মনে আছে? সেই জন্য আমরা আগুনে বিনষ্ট এখানে বাদ দিইনি। কেন? কারণ ভ্যাটকে আগে বাদ দিতে হবে, সেই কারণে ভ্যাট ধরে নিলাম। আগুনে বিনষ্ট সবার শেষে, তো সেই কারণে এখানে ভ্যাটের হিসাবে আগুনে বিনষ্টকে বাদ দিতে হয় না। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে দেখেন আসি আমরা। তাহলে এই সূক্ষ্ম সূক্ষ্ম ভুলেরগুলোর জন্য আমরা নাম্বার কাটা চলে আসে আমাদের। দেখেন, তাহলে দেখেন কই 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 সংরক্ষিত আয়, এই যে সংরক্ষিত আয়ের একটা উদ্বৃত্ত দেওয়া আছে 42,000 টাকা। তাহলে আমরা এখানে লিখে ফেলি সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত 42,000, সুন্দর করে লিখে ফেলি। $42,000 হইল। এরপর আমরা কি করব? চলতি বছরের নেট লাভ, তাহলে চলতি বছরের নেট লাভ দেখেন প্রশ্নে বলে দিয়েছে, কি বলেছে দেখেন তো, কই গেল? এই যে কর পরবর্তী নেট লাভ 48,000, তাহলে 48,000 টাকা ধরে অঙ্ক করতে বলেছে। তাহলে সেটা কত লিখবো আমরা এখানে? সেটা আমরা এখানে লিখবো 48,000 টাকা। তাহলে টোটাল আমাদের কত আসে? 90,000 টাকা আসে না ভাইয়া? হইল 90,000 টাকা। এরপরে দেখি তো অঙ্কে কি আছে, আয়কর নিয়ে কোনো ঝামেলা আছে কিনা দেখি তো। কি বলেছে দেখেন, আয়কর কত আছে? 4,000 টাকা আছে। আয়কর সঞ্চিতি কত টাকা? 3,000 টাকা। ভাইয়া ভালো করে বোঝার ট্রাই করেন। আয়কর সঞ্চিতি মানে আপনার কি আছে? জমা আছে। 3,000 টাকা আপনি জমা করেছেন, কিন্তু আয়কর দিতে বলছে 4,000 টাকা। তাহলে আপনাকে আরো দিতে হবে না যোগ করতে হবে বলেন তো? তাহলে আপনাকে আরো বেশি টাকা দিতে হবে। আপনার আয়কর দিতে হবে 4,000 টাকা, কিন্তু আয়কর সঞ্চিতি জমা রেখেছেন 3,000 টাকা। আয়কর বড়, তাই না? তাহলে আপনাকে কি করতে হবে? এই টাকাটা আপনাকে মাইনাস করতে হবে। কি করতে হবে? মাইনাস করতে হবে। ভেরি গুড, দিতে হবে মানে মাইনাস করতে হবে। আর যদি সঞ্চিতি 10,000 হতো, আয়কর 3,000 হতো, তার মানে কি আপনি বেশি জমা রেখেছেন, বেশি জমা রেখেছেন, এখন বাকি টাকাটা আপনি নিয়ে নেবেন। ক্লিয়ার কনসেপ্ট ভাইয়া? আশা করি সকলে বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা এখান থেকে কি করব? এখান থেকে আমি চলে যাই যে এখানে মাইনাস করব। কি মাইনাস করব? বন্টন সমূহ। তার আমরা বন্টন কোথায় কোথায় করব? আয়কর প্রথমে আসি আমরা, ঠিক আছে? আয়কর মাইনাস আয়কর সঞ্চিতি, ওকে? 4,000 মাইনাস 3,000 কত টাকা ভাইয়া? 1,000 বন্টন করলাম। ক্লিয়ার? ওকে, এরপরে আসেন আর কোথায় বন্টন করতে হয় দেখি। তারপর দেখি তো কোন কোন সঞ্চিতিতে আমরা বন্টন করব। লভ্যাংশ দিব কিনা আগে দেখি। লভ্যাংশ আছে? এই যে দেখেন লভ্যাংশ আছে, আছে না লভ্যাংশ? তাহলে লভ্যাংশের কাজ কোথায় হয়? সংরক্ষিত আয় বিবরণীতে হয়। তাহলে মাইনাস লভ্যাংশ কত? 5,000 মাইনাস লভ্যাংশ 5,000 হইল লভ্যাংশ। এরপরে যাই আমরা দেখি ভাইয়া, লভ্যাংশের পরে আমাদের কি আছে দেখি তো, এখানে আর কিছু আছে কিনা? এখানে আর কিচ্ছু নাই। এবার আসি এখানে, সাধারণ সঞ্চিতি বাড়িয়ে 25,000 টাকা করতে হবে। তো সাধারণ সঞ্চিতি আছে কত টাকা? 20,000 টাকা। এখন একে যদি আমরা 25,000 টাকা যদি বানাই, তাহলে নতুন করে সঞ্চিতি তহবিলে রাখতে হবে কত টাকা বলেন তো? 5,000 টাকা রাখতে হবে। তাহলে আমরা এখানে লিখব সঞ্চিতি তহবিলে স্থানান্তর। স্থানান্তর 25,000 মাইনাস 20,000 কত ভাইয়া? 5,000 হইল। নেক্সটে যাই আমরা, আয়কর সঞ্চিতি, এটা তো এখানে হবে না। এবার দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস, এটা আপনারা না শিখে গেলে ভুল করতেন। নিট মুনাফার 10,000 টাকা দ্বারা পেনশন তহবিল তৈরি করতে হবে, তাই না ভাইয়া? তাহলে পেনশন তহবিলে স্থানান্তর, এখানে কি করতে হবে? পেনশন তহবিলে স্থানান্তর। কত টাকা ভাইয়া? 10,000 টাকা। ঠিক আছে, আর কিচ্ছু নাই। এবার হিসাব করে ফেলেন, তাহলে কত আসবে?
20,000 21,000, তাহলে 69,000 টাকা। এই 69,000 টাকায় আপনার কি হবে? এই 69,000 টাকাই হবে সংরক্ষিত মুনাফার জের। ওকে, সংরক্ষিত মুনাফার জের। বুঝছেন ভাইয়া সবাই? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? এখন ভাইয়া দেখেন, এই জায়গাতে ভালো করে বুঝেন একটা জিনিস। এই যে পেনশন তহবিলে আপনি স্থানান্তর করলেন, এটা আপনি কি করলেন? 10,000 টাকা কই থেকে মাইনাস করলেন? সংরক্ষিত আয় থেকে। এখন 10,000 টাকা যে পেনশন তহবিলে স্থানান্তর করলেন, টাকাটা গেল কই থেকে? টাকাটা গেল আপনার এই বিবরণী থেকে, অর্থাৎ সংরক্ষিত আয় থেকে 10,000 টাকা চলে গেল, যে কি হলো? পেনশন তহবিল নামে একটা ফান্ড তৈরি হলো। তাহলে পেনশন তহবিলকে আপনি আবার কোথায় দেখাবেন? এই পেনশন তহবিলকে আবার আপনাকে কোথায় দেখাতে হবে জানেন? এই পেনশন তহবিল আপনার আর্থিক অবস্থার বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ের মধ্যে দেখাইতে হবে। কোথায় দেখাতে হবে? চলতি দায়ের মধ্যে দেখাতে হবে। মনে থাকবে? বলেন, এই পেনশন তহবিলকে কোথায় দেখাতে হবে? চলতি দায়ের মধ্যে দেখাতে হবে। কেন ভাইয়া? পেনশন তহবিল কাদের জন্য? প্রতিষ্ঠানের যারা কর্মচারী কর্মকর্তা আছে তাদের জন্য, তাদেরকে দিতে হবে। তার মানে তাদের কাছে আপনি দায়ী হয়ে আছেন না, সেই কারণে এই পেনশন তহবিলকে আবার কোথায় দেখাবো? এই পেনশন তহবিলকে আমি চলতি দায়ের মধ্যে দেখাবো। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? বলেন, চলতি দায়ে কেন? অলরেডি উত্তর দিয়ে দিয়েছি। ঠিক আছে, অলরেডি উত্তর দিয়ে দিয়েছি। একটু উত্তরটা শোনার জন্য একটু দমটা রাখবেন, ঠিক আছে, কমেন্ট করার আগে। ঠিক আছে, সংরক্ষিত আয় বিবরণী কি জানছেন? সংরক্ষিত মুনাফার জের। আপনার প্রতিষ্ঠানে কত টাকা মুনাফা জমা থাকছে সেটা জানতে পাচ্ছেন, এই কারণে তৈরি করি। সংরক্ষিত মুনাফার বিবরণী কেন তৈরি করি? আপনার প্রতিষ্ঠানে কত টাকা সংরক্ষিত মানে কি? জমা থাকছে। জমা আপনার প্রতিষ্ঠানে কত টাকা মুনাফা জমা থাকছে এটা জানার জন্য সংরক্ষিত আয় বিবরণী তৈরি করি। একটা প্রতিষ্ঠানের গত বছরে মুনাফা জমাই রেখেছিলাম, তার সাথে এই যে গত বছরে জমাই রেখেছিলাম তার সাথে বর্তমান বছরে আরো মুনাফা হইল, যে টোটাল মুনাফা জমলো কত টাকা? 90,000 টাকা। এখন এই 90,000 টাকা দিয়ে কি করব? আনন্দ ফুর্তি করে বেড়াবো না, প্রতিষ্ঠানে আরো খরচ আছে। দেখেন, এই যে বন্টন, এই বন্টনগুলো করে দিচ্ছেন। এই যে তহবিল স্থানান্তর, আয়কর সঞ্চিতি, লভ্যাংশ সকল বন্টন করলাম। এখন সকল বন্টন করার পরে আপনার প্রতিষ্ঠানে মুনাফা হিসাবে কত টাকা জমা থাকছে এটা জানার জন্যই সংরক্ষিত আয় বিবরণী তৈরি করা হয়। ঠিক আছে, এটা জানার জন্য আমাকে প্রশ্ন করারও দরকার হইতো না। বই আছে না, বইয়ের প্রথম লাইনে সংরক্ষিত আয় বিবরণী, প্রথম লাইনটা পড়লে এটা জেনে যেতেন। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? আয়করেরটা আবার দেখে নিতে হবে, হ্যাঁ, ক্লাস থেকে। এটা আবার কে আসলো এটা ক্লাসে? ওকে, তাহলে ভাইয়া এখান থেকে আমাদের যে জিনিসগুলো ছিল, ঢাকা বোর্ড 23-এ আর একটা প্রশ্ন আছে। এই প্রশ্নের আমি একটা জায়গা খালি বোঝাই দেবো আপনাদেরকে, খুব ভালো করে বোঝেন। ঠিক আছে, একটা জায়গা আমি বোঝাই দিই। ঠিক আছে, হ্যাঁ, দেখেন এই জায়গাতে আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাই দিব। এই জিনিসটা খুব আসছে ইদানিং, বিশেষ করে ফার্স্ট পেপারে খুব আসছে। ঠিক আছে, আচ্ছা, সেটা হচ্ছে দেখেন এই সমন্বয়টা দেখেন, 10,000 টাকার একটি নতুন কলকবজা 1/7/22 তারিখে ক্রয় করা হলো, যার সংস্থাপন ব্যয় 5,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। এই জায়গাটা একটু খুব ভালো করে বোঝার ট্রাই করবেন। ঠিক আছে, নিলয় বড়ুয়া ক্লাস প্রথম থেকে করেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন ওটা। হ্যাঁ, অনেকবার আলোচনা করা হয়েছে ভাইয়া। ঠিক আছে, অনেকবার আলোচনা করা হয়েছে, তো এটা প্রথম থেকে ক্লাস করতে হবে। এই ক্লাসটা আরেকবার দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন এই যে জায়গাটা, এই জায়গাটা ভালো করে বুঝেন, এটা খুব আসছে। এখন দেখেন 1/7 তারিখে আপনি কি করেছেন? একটি যন্ত্রপাতি কলকবজা কিনেছেন। অঙ্কটা কত তারিখের? 31 ডিসেম্বর তারিখের। এখন এই অঙ্কে কলকবজা আছে কত টাকা? 50,000 টাকা। ঠিক আছে, এখন নতুন করে একটা কলকবজা কিনছেন,
তাহলে আমাকে বলেন তো রেওয়া মিলে যে এই যে কলকবজা আছে 50,000 টাকা, এই টাকার মধ্যে নতুন কলকবজা অন্তর্ভুক্ত আছে না নাই বলেন, বলেন তো আছে নাকি নাই বলেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? এখানে একটা কলকবজা দেয়া আছে 50,000 টাকা, আপনি আবার একটি নতুন কলকবজা কিনছেন 1/7/22 তারিখে। এখানে যে জেরগুলো দেয়া আছে এটি কত তারিখের? 31 তারিখের। তাহলে আমাকে বলেন এই কলকবজার মধ্যে এই নতুন কলকবজা অন্তর্ভুক্ত আছে না নাই বলেন। নতুন কলকবজা আছে না নাই? নতুন কলকবজা আছে না নাই? লজিক্যালি যদি চিন্তা করি, যেহেতু এটি 31 তারিখে তৈরি করা হয়েছে আর এটি আমি 1/7 তারিখে তৈরি করেছি, তার মানে এর মধ্যে কি আছে? অন্তর্ভুক্ত আছে, তাই না ভাইয়া বলেন তো? এর মধ্যে কি আছে? অন্তর্ভুক্ত আছে। ক্লিয়ার? তবে অন্তর্ভুক্ত আছে ধরে আপনি অঙ্ক করবেন এবং সবার শেষে একটি নোট দিয়ে দিবেন, ঠিক আছে? নোট দিয়ে দিতে হবে। কিভাবে নোট দিয়ে দিতে হবে আমি দেখাই দিচ্ছি। ওকে, এখন দেখেন এর মধ্যে অন্তর্ভুক্ত আছে ভাইয়া, আছে, হ্যাঁ আছে ধরে আমরা অঙ্ক করব। এখন দেখেন প্রথমে বলছে কলকবজার অবচয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাকে বলেন তো এই যে 50,000 টাকা কলকবজা, এর মধ্যে 10,000 টাকার কলকবজা যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে পুরাতন যে কলকবজা ছিল তার দাম কত বলেন। পুরাতন যে কলকবজা ছিল আগে থেকে যেটা ছিল কিনার আগে, তাহলে তার দাম কত? 50,000 মাইনাস 10,000, 40,000 টাকা দাম না ভাইয়া বলেন তো? বলেন এই 40,000 টাকা দাম হবে না পুরাতনটার? বলেন বলেন তো ভাইয়া। কোনো ঝামেলা নাই ভাইয়া, কথা শুনেন ভালো করে তাহলে বুঝতে পারবেন। সবাই কি বুঝতে পেরেছেন? 40,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা অবচয় নির্ণয় করব। দেখেন খুব ভালো করে বুঝেন, হ্যাঁ এটা ভালো করে বুঝেন, এটা পরীক্ষাতে আসবে। এগুলো আমি ওই অঙ্কগুলোই নিয়েছি যেগুলো খুব বেশি আসে। তাহলে দেখেন আপনারা অঙ্ক করবেন এইভাবে, পুরাতন কলকবজার অবচয় কত? পুরাতন কলকবজা 40,000 টাকা। এর উপরে কি বলেছে ভাইয়া? অবচয় ধরতে হবে 10%। তাহলে পুরাতন কলকবজা তো সারা বছরই ছিল, তাহলে কত টাকা হবে? 4,000 টাকা। ক্লিয়ার ভাইয়া? এবার নতুন কলকবজা দেখেন, এখন নতুন কলকবজার দাম কত আমাকে বলেন তো ভাইয়া। নতুন কলকবজার দাম হচ্ছে 10,000 টাকা। আর এই যে 5,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে সংস্থাপন ব্যয়, আমরা কি শিখেছিলাম ভাইয়া? সংস্থাপন ব্যয়কে ওই সম্পদের সাথে যোগ করতে হয়, তাই শিখেছিলাম না? গতদিনও আমরা একটা এমসিকিউ সলভ করলাম, সেখানে আমরা দেখেছি যে একটি সম্পদ ব্যবহার শুরু করার আগে যত খরচ হয়, ওই যে স্মার্ট বোর্ড দিয়ে উদাহরণ দিলাম, আমার এই স্মার্ট বোর্ডটা ব্যবহার সংস্থাপন করার আগে কি আমি ব্যবহার করতে পারবো? সংস্থাপন মানে হচ্ছে এখানে বসানো, তাহলে আগে সংস্থাপন ব্যয় হয় তারপরে ব্যবহার শুরু হয়। তাহলে ব্যবহারের আগে যত খরচ হবে সব খরচগুলোকে সম্পদের সাথে যোগ করতে হয়। তাহলে সম্পদের দাম ছিল কত টাকা? 10,000 টাকা। এর সাথে কি করতে হবে? সংস্থাপন ব্যয় 5,000 টাকাকে যোগ করতে হবে। তাহলে টোটাল নতুন কলকবজা কত হইল? 15,000 টাকা। এর উপরে আমরা 10% করব এবং সেটি কিনেছিলাম কয় তারিখে? 1/7 তারিখে। তার মানে অবচয় হবে 6 মাসের, সেজন্য 6/12। তাহলে কত হবে ভাইয়া দেখি তো? 15,000 টাকার 10% হচ্ছে 1,500 টাকা, তার অর্ধেক হচ্ছে 7,500 টাকা। তাহলে কলকবজার টোটাল অবচয় হচ্ছে 4,750 টাকা। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন সবাই কি বুঝতে পেরেছি? বলেন। এখন এই জায়গাতে আপনি এই কাজটি করে আপনাকে একটি নোট দিতে হবে, নোট বা টিকা, ঠিক আছে? নোট বা একটি টিকা দিতে হবে। সেখানে লিখবেন যে রেওয়া মিলে প্রদত্ত কলকবজার মধ্যে নতুন কলকবজা ক্রয় অন্তর্ভুক্ত আছে ধরে
সমস্যাটি সমাধান করা হলো। ক্লিয়ার ভাইয়া? বলেন। এই নোটটা একটু সুন্দর করে নিজের মতো করে লিখে দিবেন। সবাই বুঝতে পেরেছেন? বলেন। নতুনটা আবার ভাই, নতুন কলকবজার দাম কত? নতুন কলকবজার দাম হচ্ছে 10,000 টাকা। 10,000 লিখলেন। এখন এই নতুন কলকবজা ক্রয় করা হয় যার সংস্থাপন ব্যয় 5,000 টাকা। আমরা কি জানি? কলকবজার সংস্থাপন ব্যয় বা সম্পদের সংস্থাপন ব্যয়কে কি করতে হয়? ওই সম্পদের সাথে যোগ করতে হয়, যোগ করে সম্পদের মূল্য নির্ধারণ করতে হয়, তাই না ভাইয়া? তো সেই কারণে দেখেন এই 10,000 থেকে এই 5,000 যোগ করলাম, করে 10% করলাম। আর এটি যেহেতু বছরের মাঝামাঝি তারিখে ক্রয় করেছে, সেই জন্য 6 মাসের অবচয় ধরলাম। বুঝছেন? ক্লিয়ার ভাইয়া? বলেন। ঠিক আছে? হ্যাঁ, রেওয়া মিলে প্রদত্ত কলকবজার মধ্যে নতুন কলকবজাটি অন্তর্ভুক্ত আছে ধরে সমস্যাটি সমন্বয় করা হলো। ভেরি গুড। এই যে নোট, এভাবে নোট লিখে দিবেন, একটা মার্কও আপনার কাটবে না। ক্লিয়ার ভাইয়া? বলেন। ক্লিয়ার ভাইয়া? ইজারা সম্পত্তি, এই যে ইজারা সম্পত্তি 5 বছর, তার মানে ইজারা সম্পত্তির অবলোপন ধরতে হবে। ইজারা সম্পত্তিতে তো অবচয় হয় না, অবলোপন হয়। ইজারা সম্পত্তি 5 বছর, তার মানে আপনাকে এই যে 40,000 টাকাকে 5 দিয়ে ভাগ করতে হবে, 8,000 টাকা। এই 8,000 টাকা হচ্ছে ইজারা সম্পত্তির অবলোপন। এই 8,000 টাকা ইজারা সম্পত্তির অবলোপন। ইজারা সম্পত্তির ওপরে বছর আছে, তার মানেই এটি হচ্ছে ইজারা সম্পত্তির অবলোপন ধরতে হবে। পরিচালন ব্যয়। হ্যাঁ, অবলোপন কি? পরিচালন ব্যয়ের মধ্যে যাবে এটা। ঠিক আছে? এটা ধরতে বলবে না, এর পাশে বছর দেয়া আছে মানে আপনাকে ধরতে হবে। ক্লিয়ার ভাইয়া? বলেন। সবাই বুঝছেন? ওকে, আচ্ছা। তাহলে এখানে আমি আজকে 3টা সিকিউ শিখাইলাম। ঠিক আছে? আজকে আমি 3টা সিকিউ শিখাইলাম। এই 3টা সিকিউ একটু সবাই বাসায় দেখবেন মনোযোগ দিয়ে। ঠিক আছে? আমি আর আপনাদের একটা ক্লাস নিব অ্যাকাউন্টিং আর একটা ক্লাস নিব। সেই একটা ক্লাসে আরো কিছু আমি আর্থিক বিবরণী সিকিউ দেখাই দিব। ক্লিয়ার ভাইয়া? ওকে। তাহলে কি ক্লাসটা করে কি অনেক কিছু বোঝা গেল? অনেক সমস্যা কি সমাধান হইলো, না ফালতু সময় নষ্ট হলো? কোনটা বলেন? হোমওয়ার্ক এই 3টা ম্যাথই সমাধান করবেন। দেখছেন প্রতিটা ম্যাথে, এই যে দেখেন এই ম্যাথেও কিন্তু দেখছেন আয়কর সঞ্চিতি 10,000 টাকা ধার্য করো। আমি 3টা ম্যাথ নিয়েছিলাম। ঠিক আছে? এই 3টা ম্যাথেই কি এই যে এই প্রবলেমটা দেখতে পাচ্ছেন? এই 3টা ম্যাথে এই প্রবলেমটা দেখতে পাচ্ছেন না ভাইয়া? বলেন। এই 3টা প্রশ্ন দিয়ে আপনি অনেক কিছু পারবেন। হ্যাঁ, আরো করানো যেত, আমার একটা ইমার্জেন্সি আছে এখন। হ্যাঁ, একটু বের হতে হবে সেই কারণে। ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো একটু সুন্দর করে দেখবেন ভাইয়া। ওকে, সুন্দর করে দেখেন। আর্থিক বিবরণী নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এবং পরীক্ষার আগে আমি একটা এমসিকিউ ক্লাস দিব এবং একটা সিকিউ ক্লাস দিব। ইনশাল্লাহ আমরা যা দিব এর মধ্যে আপনাদের কাজ কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? তো এই জিনিসটা একটু মাথায় রাখেন। এই স্যার রাকিব একটা প্রশ্ন করেছে। এই স্যার রাকিব, এই যে বাকি 5,000 টাকা, এই বাকি 5,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। হ্যাঁ, বাকি 5,000 টাকা এই কলকবজার অন্তর্ভুক্ত নাই। ক্লিয়ার? এই স্যার রাকিব, বাকি 5,000 টাকা কলকবজার অন্তর্ভুক্ত নাই, বাকি 5,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। আশা করি এই স্যার রাকিব আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ঠিক আছে? বাকি যে 5,000 টাকা সেটা মজুরির অন্তর্ভুক্ত আছে বলে দিয়েছে। এটা কি কলকবজার অন্তর্ভুক্ত আছে বলেছে? যদি কলকবজার অন্তর্ভুক্ত থাকতো তাহলে সেভাবে করতাম। এটা কার অন্তর্ভুক্ত আছে? মজুরির অন্তর্ভুক্ত আছে। তাহলে কি সেটা কি হইতে পারে? ওখানে টোটাল কলকবজার দামই হবে 55। তাহলে টোটাল কলকবজার দামই হবে 55। তাহলে এই যে এখানে পুরাতন 40, নতুন 10, কত? টোটাল 50। আর এর সাথে কি করলাম আমরা? নতুন কলকবজার দাম কত করলাম? অবচয় যখন ধরলাম তখন আমরা কি করেছি? 10,000 প্লাস 5,000 করেছি না? তো এই 5,000 আমরা নিয়ে আসলাম কই থেকে? এই যে মজুরির অন্তর্ভুক্ত ছিল এটা, সেখান থেকে নিয়ে আসছি। ঠিক আছে? ওকে, অবশ্যই মজুরি থেকে বাদ দিব, কারণ মজুরি থেকে কি সংস্থাপন ব্যয় থাকবে? মজুরির মধ্যে তো সংস্থাপন ব্যয় থাকবে না। মজুরি থেকে বাদ দিব অবশ্যই। টাকাটা যে নিয়ে আসলাম তাহলে তো অবশ্যই মজুরি থেকে আনতে হবে। মজুরি আছে কত? দেখেন মজুরি আছে 10,000।
এখান থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় এখান থেকে আমরা বাদ দিব সংস্থাপন ব্যয়। একটা হিসাবের মধ্যে কি আরেকটা হিসাব অন্তর্ভুক্ত থাকতে পারে? সেটা যেটাই থাকুক আমাকে বাদ দিয়ে দেখাইতে হবে। ক্লিয়ার? এই স্যার রাকিব, আপনার কথা আমি দেখেছি, কাজল সাহা আপনার কথা আমি দেখেছি, ঠিক আছে? ধৈর্য ধরতে হবে, হ্যাঁ ধৈর্য ধরতে হবে। আজকের ক্লাস করেছেন, আজকের ক্লাস তো সম্পূর্ণ করেননি। ওকে, এটা ঢাকা বোর্ড 23 প্রথম পত্রের সব চ্যাপ্টারের উপরে এমসিকিউ ক্লাস নেওয়া হয়েছে। আপনি যদি না পান তাহলে এটা আপনার ব্যর্থতা। হ্যাঁ, প্রথম পত্রের সব চ্যাপ্টারের উপরে এমসিকিউ ক্লাস নেওয়া হয়েছে, আপনি না পেলে এটা আপনার ব্যর্থতা। ওকে, এরপরে আসেন, একজন বলল যে বীমা, সম্পদের বীমা কি যোগ হবে? সম্পদের বীমা কি যোগ হবে? সম্পদের বীমা, বীমা সাধারণত প্রতি বছর করা হয়, প্রতি বছর, ঠিক আছে? তাই যোগ হবে না, যোগ হবে না, ঠিক আছে? বীমা পরের খরচ এবং মুনাফা জাতীয় খরচ, যোগ হবে না। যদি বলে সম্পদ পরিবহনকালীন বীমা, অর্থাৎ সম্পদটা পরিবহন করার সময় যে বীমাটা হচ্ছে ব্যবহারের আগে, তাহলে সেটা যোগ হবে। অর্থাৎ আবার যদি বলে এককালীন বীমা, এককালীন বীমা খরচ, তাহলেও যোগ হবে। ক্লিয়ার? কিন্তু যদি শুধু যদি বলে সম্পদের বীমা খরচ, তাহলে যোগ হবে না। এককালীন সম্পদের বীমা খরচ বা সম্পদ পরিবহনকালীন বীমা যদি বলে, তাহলে যোগ হবে। ক্লিয়ার ভাইয়া? ওকে, আজকে 3টা বোর্ড করাইলাম। এটা হচ্ছে আপনার এই পিডিএফ এ তো দেয়াই আছে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 23, দুইটাই ঢাকা বোর্ড 23 আর একটা হচ্ছে দিনাজপুর বোর্ড 23, ঠিক আছে? আপনাদেরকে একটু বলবো 23 সালের বোর্ডগুলো একটু ভালো করে দেখে যান, আর যাদের ভালো প্রিপারেশন তারা 22 সালের বোর্ডগুলো একটু দেখে যান, ঠিক আছে? অথবা আমি আপনাদেরকে যে সিকিউগুলো ঈদের মধ্যে দিয়েছিলাম সেগুলো একটু দেখে যান, তাহলে হবে। তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন, আজকে এখানেই শেষ করলাম। ওকে, আজকে এখানে শেষ করলাম, সামনের দিন আরেকটা ক্লাস নিব, সবাইকে আমি বলে দিব। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।